গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। বোয়িং 707 পরপর দুবার গোঁত্তা মেরে নিচে নামার চেষ্টা করল, পারল না। ছিটকে লাফিয়ে উঠল। প্রবল ঝাঁকুনি, সিটবেল্ট বাঁধা সত্ত্বেও থরথর করে কাঁপছে। পাশে অনন্ত সরখেল, তারও চোখ বন্ধ, ঠোঁট দুটো নড়ে যাচ্ছে। কি হ্যাঁ, সামনের সিটে বিপুল কায় ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে জব করছেন। অনন্তবাবু তাতেই নির্ঘাত সুর মিলিয়েছেন। জানলার বাইরে ঘন কালো বাদল মেঘ আঁকা বাঁকা সাপের মতো বিদ্যুৎ চমকাচ্ছে। প্লেন কাঁপতে কাঁপতে মেঘের উপর উঠে পড়ল। আতঙ্কে উদ্বেগে পুরো ফ্লাইট নিস্তব্ধ। কি হবে? কিছুতেই নামা যাচ্ছে না। আগরতলায় প্রবল দুর্যোগ চলছে যে। ফ্লাইট ছেড়েছে প্রায় 40 মিনিট দেরিতে। কলকাতা থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল আগরতলায় ভীষণ খারাপ আবহাওয়া, সেই জন্যই হয়তো এই বিলম্ব। এখন একটু একটু উন্নতি হচ্ছে, আশা করা যাচ্ছে আবহাওয়া ঠিক হয়ে যাবে। ঠিক হয়নি, বরং আরও অবনতি হয়েছে। 20 মিনিট ধরে আগরতলার আকাশে চক্কর কেটেছে বিমান, মেঘ ভেদ করতে পারেনি। মাইক্রোফোনে ঘোষণা হলো। পাইলট ইংরেজিতে বললেন, এই মুহূর্তে আগরতলায় ল্যান্ডিং সম্ভব নয়, ফিউল রিফিল করতে হবে, আমরা কলকাতা ফিরে যাচ্ছি। ফ্লাইটে স্বস্তির রোদ উঠল। অনন্ত সরখেল একেবারে লম্বা শ্বাস ফেললেন। জয় মা, জয় মা। স্যার, প্লেন কলকাতায় নামলেই আমরা সোজা বাড়ি ফিরে যাচ্ছি, তাই তো স্যার? দেখুন, যোগমামা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে বললেন, যদি অথরিটি অ্যালাউ করে। করবে না? ওরা কি আমাদের এয়ারপোর্ট হোটেলে রেখে দেবে? আপনার কি মাথা খারাপ হয়েছে? 200 জন প্যাসেঞ্জারের থাকা খাওয়া দেবে? কোম্পানি যে লাটে উঠবে মশাই। তাহলে হয়তো রানওয়ের পাশেই দাঁড় করিয়ে রাখবে, তেল ভরবে, তারপর ফের উঠবে। বলেন কি স্যার? আবার? না না মশাই, এরকম ওয়েদার কি আবহমান কাল ধরে চলবে নাকি? আগরতলায় বৃষ্টি খুব বেশিক্ষণ কন্টিনিউ করে না, ভালো করে খবর টবর নিয়েই উঠবে। আরে কি মজা বলুন তো, সিঙ্গেল ফেয়ার ট্রিপল জার্নি হয়ে যাচ্ছে আমাদের। রক্ষে করুন স্যার, এরকম ডেঞ্জার জার্নি বিনি পয়সা তো চাই না। চাই না বললে হবে? এই তো তবু দেশের মধ্যে। বিদেশ বিভূঁইতে কতবার এরকম বিপদে পড়েছি। গতবার তো 5 ঘন্টা ক্যালগারিতে পড়ে থাকতে হয়েছিল। ক্যালগারি? সেটা কোথায়? কানাডায়। টরেন্টো থেকে ডোমেস্টিক ফ্লাইটে এডমন্টন যাচ্ছিলাম। 4 ঘন্টা জার্নি, এই এক অবস্থা। রকি মাউন্টেনের কাছের শহর এডমন্টন। যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায়, কোনো ওয়েদার ফোরকাস্টের ধার ধারে না। ঘণ্টাখানেক পাক খেয়েও প্লেন নামাতে পারলই না। ঝাঁকুনির চোটে কয়েকজন তো বমি করতে লাগলো। তখন অ্যানাউন্সমেন্ট হলো 1 ঘন্টা দূরের ক্যালগারি এয়ারপোর্টে ল্যান্ড করবে। তারপর? ক্যালগারিতে পৌঁছে কিছুক্ষণ রানওয়েতে রেখে দিল। তারপর জানালো এডমন্টনের ওয়েদার তখনও ঠিক হয়নি, সুতরাং প্যাসেঞ্জাররা নেমে এয়ারপোর্টে অপেক্ষা করুন। তখন রাত প্রায় ধরুন 11টা। ক্যালগারি ছোট এয়ারপোর্ট, চা কফি স্ন্যাক্সের স্টলগুলো বন্ধ হয়ে গিয়েছে। খিদে চোখে সর্ষে ফুল দেখছি। ওই অবস্থায় 5 ঘন্টা বসে থাকতে হয়েছিল, বুঝলেন? কেন স্যার, ফ্লাইটে খাবার দেয় না? আগে না মশাই, ফ্র্যাঙ্কফুর্ট থেকে টরেন্টোর 10 ঘন্টা জার্নিতে খাবার দিয়েছিল। তারপর টরেন্টোর 2 ঘন্টার স্টপ ওভার। প্রায় ধরুন 11 ঘন্টা শুধু জল ছাড়া কিছু পেটে পড়েনি। ওরে বাপ! আমাদের ফ্লাইট কলকাতায় নামলো। যোগুমামা যা বলেছিলেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। 45 মিনিট পরে আবার প্লেন উড়ল এবং আগরতলার বৃষ্টি ধোয়া এয়ারপোর্টে অবশেষে নামলাম প্রায় 5 ঘন্টা পরে। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু অবাক লাগছিল। মামা, একটা ব্যাপার দেখেছ? কি রে? সব কারবাইন উঁচিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বলো তো? নর্থ ইস্টের সব এয়ারপোর্টেই সিকিউরিটি মোতায়েন থাকে। ডিস্টার্ব এরিয়া, নানা দলের উগ্রপন্থীদের ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশ, ভুটান, বার্মায় ঢুকে যায়। তবে
হ্যাঁ, আজকে একটু বেশি লাগছে। জংলা ছোপ ছোপ, মাথায় ক্যাপ, হাতে কাবাইন নিয়ে প্রায় 10 জন আধা সামরিক বাহিনীর জওয়ান অ্যারাইভাল গেটের পাশে দাঁড়িয়ে। এয়ারলাইন্সের একজন যুবক দাঁড়িয়ে আছে দরজার মুখে, প্রত্যেকের বোর্ডিং পাস চেক করছে। তোর মোবাইলে নেটওয়ার্ক এসেছে? চম্পক একটা ফোন কর, ওর থাকার কথা। নাম্বার ডায়াল করে লাউঞ্জে ঢুকে এসেছে। অনন্তবাবু করে আঙুলের ইশারা করে পাশের টয়লেটের দিকে গেলেন, কিন্তু গেছে তো গেছেন না, সে তো অনেকক্ষণ হলো। ফোন করেছি, ফোন তো রিং হয়ে যাচ্ছে, নো রেসপন্স। আবার করলাম, একই ব্যাপার, কিছুতেই তিনি ধরছেন না। মামা বললেন, ঠিক আছে, ছেড়ে দে, ও ঠিক রিং ব্যাক করবে। ট্রলি নিয়ে কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়েছি, পরপর ব্যাগেজ আসছে, পরপর তুলছি। 3টের মধ্যে 2টো এসে গেছে। এই কি ব্যাপার বলো তো, অনন্তবাবু বাথরুমে এতক্ষণ কি করছেন? তাই তো, তুই দাঁড়া, আমি দেখছি। আমার মোবাইলটা হঠাৎ বেজে উঠল। চম্পক ভট্টাচার্য। হ্যালো টুকলু, এসে গেছো? আরে পৌঁছে যাচ্ছি 1 মিনিটে। মানে তুমি এখানে নেই? ছিলাম, যখন শুনলাম তোমাদের ফ্লাইট কলকাতা ব্যাক করেছে তখন অফিসে গেছিলাম। জরুরি একটা ফোন এসেছিল। তোমরা দাঁড়াও, বেরিও না, আমি আসছি। যোগু মামা একেবারে হন হন করে আসছেন, তার মুখে গভীর চিন্তার দাগ। অনন্তবাবু নেই রে, গেল কোথায়? এইটুকু এয়ারপোর্ট, চেষ্টা করলেও তো হারানো যাবে না। তুই ট্রলি নিয়ে আয়, আমি বাইরে দেখছি। ও চম্পক ফোন করেছিল? হ্যাঁ, এসে যাচ্ছেন, আমাদের বেরোতে মানা করলেন তো। তুই আয়। কি হলো বলতো? উফ, এই বুড়োকে নিয়ে আর পারা যায় না। মামা বেরোবার গেটের দিকে দ্রুত পায়ে এগোলেন, একটু পিছনে আমি। প্যাসেঞ্জার পাতলা হয়ে গেছে। দূর থেকে চম্পক ভট্টাচার্যকে দেখা গেল, গটগট করে আসছেন, দুদিকে সশস্ত্র রক্ষী। আয় জগো, জগো, এই যে এদিকে চলা, এদিকে এদিকে। হ্যাঁ যাচ্ছি, একজনকে পাচ্ছি না রে। পাচ্ছিস না মানে? কাকে? আমাদের অনন্ত সরখেল, তুই তো চিনিস বোধ হয়। সে কি রে? সে আবার কোথায় গেল? তোদের সঙ্গেই তো ছিল। হ্যাঁ রে, নেমে বাথরুমে গেল, এখন দেখছি নেই। ও মাই গড, দাঁড়া দাঁড়া। বলতে বলতে চম্পকবাবু হঠাৎ কি ভেবে বাঁ দিকে ডিপার্চার গেটের দিকে গেলেন। ও সঙ্গীদের একজন আমার কাছ থেকে ট্রলি নিয়ে নিয়েছে। মামাও আমি চম্পকবাবুর পিছন পিছন। ডিপার্চার গেটের সামনে একটা কালো টয়োটা দাঁড়িয়ে আছে, পিছনে বসা রক্ষীদের কারবাইন দেখা যাচ্ছে। গেট দিয়ে বেরিয়ে আসছে কালো কাপড়ে মুখ এবং অর্ধাঙ্গ ঢাকা একজন ব্যক্তি। তার দুপাশে 4 জন সাদা পোশাকের লোক, একজন রিভলভার, লোকটা পিছনে ঠেকানো। কোনো সন্ত্রাসবাদী কি আমাদের প্লেন থেকে নামলো, আমাদের সঙ্গে গোপনে এসেছিল? হঠাৎ মামা চেঁচিয়ে উঠলেন, অনন্তবাবু, অনন্তবাবু! আমিও একেবারে অবাক। চম্পক মামাও ঘুরে দাঁড়িয়েছেন। কই? ওই তো, মুখ ঢেকে নিয়ে যাচ্ছে। বলিস কি? ও তো টেররিস্ট। ওর জন্যই তো আজ এত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। আলফা রকিল বড়ুয়া। অসম্ভব চম্পক, তোদের ডেফিনেটলি ভুল হচ্ছে। ওই দেখ, অনন্তবাবুর ধুতি, বাটার কালো কাবলি। এত বছর ধরে লোকটা আমাদের সঙ্গে লেপ্টে আছে, আমরা চিনব না? তুই কাপড় খুলতে বল। চম্পকবাবুকে দেখে পুলিশের দল দাঁড়িয়ে পড়েছে, স্যালুট ঢুকলো। ঢাকা উঠিয়ে দাও। কাপড় তুলতেই মামা উত্তেজনায় একেবারে চেঁচিয়ে উঠলেন। এই তো অনন্তবাবু। অনন্তবাবুর চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে, মুখের দুপাশ দিয়ে লালা করাচ্ছে। সরি স্যার, এ হলো অখিল বড়ুয়া, মোস্ট ওয়ান্টেড আলফা লিডার। আরে কি বাজে কথা বলছেন? কোথায় অখিল বড়ুয়া? আরে যোগুর বন্ধু, আমি ওনাকে চিনি, আগেও দেখা হয়েছে। না স্যার, ছদ্মবেশে আছে। এই দেখুন স্যার। পুলিশ অফিসার ব্যাগ থেকে চট করে একটা নোটপ্যাড কম্পিউটার বের করলেন। 2-3 বার টেপাটেপি করতে একটা টাক মাথা গোফ দাড়িহীন লোকের ছবি স্ক্রিনে ফুটে উঠল। এই হচ্ছে অখিল বড়ুয়ার অরিজিনাল ফেস। এবার দেখুন স্যার। বেল্টেন মাউস ক্লিক করতেই অখিল বড়ুয়ার চুল দাড়ি গোফ একসঙ্গে গজিয়ে উঠল। আমরাও একেবারে অবাক। এ যে একেবারে অবিকল অনন্ত সরখেল। স্যার, এই লোকটা বাথরুমে লুকিয়েছিল, ওখান থেকেই ধরেছে স্যার। অনন্তবাবু একেবারে চি করে উঠলেন। মোটেই না স্যার, বাথরুমের পেছনে দাঁড়িয়েছিল, ঘুরতেই কালো কাপড় পরিয়ে হাত বেঁধে ফেললো। আয়, শিগগিরই হাত খুলে দিন, আমি দায়িত্ব নিচ্ছি। আপনারা এখনো শিওর যে ইনি ছদ্মবেশী অখিল বড়ুয়া? এর চুল, গোঁফ, দাড়ি সবকিছু ফলস? না স্যার, মনে হচ্ছে ফলস নয়।
আমরা ট্রেনে দেখেছি। উফ, চলে যাচ্ছে স্যার, আমি মরে যাব। তবে কি করে এত শিওর হলে না ইনি অখিল বড়ুয়া? আশ্চর্য। স্যার আপনি সব জানেন, ডেফিনেট ইনফরমেশন এসেছিল দিল্লি থেকে, এই ফ্লাইটেই আসছে। চুল আজকাল খুব সহজেই ইমপ্ল্যান্ট করা যায় স্যার, আর কয়েকদিন না কাটলে এরকম গোঁফ দাড়ি গজিয়েও যায়। বাহ বাহ, অসাধারণ। সত্যি পারেন আপনারা। আপনাদের ইমাজিনেশনের কোনো তুলনা নেই। শুধু মুখের মিল পেলেই হয়ে গেল? আরে ফিজিকটা দেখবেন না, আরে হাইটটা তো মাপবেন, কমপ্লেক্সনটা তো দেখবেন নাকি? অখিলের হাইট প্রায় 6 ফুট, ইনি মেরে কেটে ওই 5'3". গায়ের রংটা অনেকটা ডার্ক। ছি 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 ছি। আমি আজ না থাকলে এই নিরীহ মানুষটার চুল দাড়ি গোফ কেটে ফেলে তো আপনারা লকআপে ঢোকাতেন, টর্চার করতেন। কালকের কাগজে বড় করে হেডলাইন বেরোতো, অখিল বড়ুয়া গ্রেপ্তার, অপদার্থ। শিগগিরই ছাড়ুন, আপনাদের সবাইকে সাসপেন্ড করা উচিত, এডিয়েটস। পুলিশ অফিসার 4 জন একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনন্তবাবু, এক্সট্রিমলি সরি। যোগু, আয়। অনন্তবাবুকে পাঁচা কোলা করে গাড়িতে তুলতে হলো, ঠিক যেন কোনো ভিভিআইপির কনভয়। ছোট বড় মিলিয়ে 5টা গাড়ি, 4টেতে ছড়িয়ে ছিটিয়ে আমরা 12 জন, এক গাড়ি আর্মড পুলিশ। অবশ্য এটাই স্বাভাবিক। আমাদের হোস্ট ত্রিপুরা পুলিশের সর্বময় কর্তা ডিরেক্টর জেনারেল চম্পক ভট্টাচার্য, তিনি যাচ্ছেন সবান্ত বেড়াতে, তার নিরাপত্তার ব্যাপার বলে কথা। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আর মাত্র কয়েকদিন, তারপরেই আমরা 1 লক্ষ সদস্যের পরিবার হয়ে যাব। তাই যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। তাছাড়া সুপার চ্যাটের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। আজ আপনাদের জন্য রয়েছে যোগু মামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আপনারা ইতিমধ্যে যোগু মামা সিজন 1-এর সমস্ত গল্প শুনে ফেলেছেন। চলছে নতুন সিজন। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30শে অক্টোবর 1958 সালে কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্য পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তার সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। তাই তাঁরই লেখা যোগু মামা সিরিজের গল্প নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামার রহস্য সমগ্র 3 এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত বিষাক্ত রাত। বৃহস্পতিবার বিকেলে বাংলোয় ঢোকার পর থেকে 48 ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম। কাল আগরতলায় মামা ও আমি ঘোরাঘুরি করলেও অনন্তবাবু কিন্তু কোথাও বেরোননি। তার ট্রমা বুঝি এখনও কাটেনি। এখনও ঘোরের মধ্যে ঢুকে আছেন, আপন মনে বিড়বিড় করে উঠছেন, অখিল বড়ুয়া। ডিজির বাংলোর শহরের এক প্রান্তে শ্যামলী বাজারে সবুজ গাছগাছালিতে ঘেরা ছোট্ট ছোট্ট টিলা পাহাড়। সবাই এসে জড়ো হয়েছেন বিকেলে। কনভয় রওনা দিয়েছে সন্ধ্যে 7টা নাগাদ। যাচ্ছি ত্রিপুরার একমাত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সিপাহীজলা অভয়ারণ্যে, ত্রিপুরার একেবারে অন্যতম দর্শনীয় স্থান। চম্পকবাবু বলছিলেন, একমাত্র এখানেই অদ্ভুত সব বাঁদর আছে, চশমা বাঁদর, টুপি বাঁদর। তা এখানে কি শুধুই বাঁদর আছে? তা কেন? আরে ক্লাউডেড লেপার্ড, এমনি লেপার্ড, ভাল্লুক, নীলগাই, হরিণ, হুল্লোক, বেজি, নানা রকমের জন্তু।
আরে পাখি যে কত রকমের কি আর বলবো। গভীর বন, খুব সুন্দর, পাহাড়ে ঘেরা লেক, প্রায় 19 কিলোমিটার ছড়ানো। তবে তবে আরে জেনারেল ট্যুরিস্টদের আজকাল নাইট স্টের পারমিশন দেওয়া হয় না সিকিউরিটির কারণে। একসময় এখানে খুব উগ্রপন্থীদের উৎপাত হয়েছিল, তখন থেকে বন্ধ আর কি। আরে বাবা, সেই জন্যই তো চম্পকদা যখন বললো যেখানে আসবে আমরা ঝুলে পড়লাম। প্রায় 10 বছর আগে লাস্ট এখানে রাত কাটিয়েছি, তাই না রঞ্জনা? শুনে রঞ্জনা ঘাড় নাড়লেন। আমাদের সদ্য পরিচিত সঙ্গীতের মধ্যে রয়েছেন কবি অধ্যাপক শঙ্খশুভ্র রায় এবং তার স্ত্রী রঞ্জনা, গায়ক খগেন্দ্র দেব বর্মন, ডাক্তার পার্থ সরকার, রেঞ্জার সুশান্ত সাহা, নামকরা বই প্রকাশক শুভব্রত বাবুও আছেন। নাটকের জগতের সমীরণ এবং তার স্ত্রী অভিনেত্রী মালানন্দীও রয়েছেন। যোগুমামা যেমন চম্পকবাবুর স্কুলের বন্ধু, শুভব্রতবাবু আমার ইউনিভার্সিটি বন্ধু। শুভব্রতর মাধ্যমেই বাকিদের সঙ্গে চম্পকবাবুর পরিচয় ত্রিপুরায় পোস্টিংয়ের পরে। মাত্র 1 ঘন্টা 10 মিনিটে আমাদের কনভয় হুটারের শব্দ করতে করতে বিশালগড় পৌঁছে গেল। একেবারে আলো ঝলমল বাজার। বিশালগড়ের দুঃশাসন, হেমেন রায়ের বিখ্যাত অ্যাডভেঞ্চার গল্প। টুকলো, পড়েছিস? হ্যাঁ, পড়েছি। এখনো গায়ে কাঁটা দেয়। এখানে দুঃশাসন আছে নাকি চম্পক মামা? না হে, একসময় এখানে ত্রিপুরার রাজাদের গড় মানে দুর্গ ছিল। স্টেট ক্যাপিটাল উদয়পুরে যখন বাইরের শত্রু হানা দিত, রাজারা তাদের পরিবারকে এখানে পাঠিয়ে দিতেন। আচ্ছা, এখানে দুর্গ আছে? ভাঙাচোরা কিছু চিহ্ন আছে। দেখলাম 5টা গাড়ি পরপর থেমে আছে। বাজার থেকে চাল, ডাল, নুন, তেল, সবজি, মাংস আর মিনারেল ওয়াটারের বোতল তোলা হচ্ছে। সিপাহী জলা নামটা ইন্টারেস্টিং। আচ্ছা, এলো কোত্থেকে? স্যাংচুয়ারি তো 80-র দশকে হলো। তার আগে কি সিপাহীরা মানে আর্মিরা থাকতো? থাকতো, তবে সে অনেক কাল আগে, ব্রিটিশ পিরিয়ডেরও আগের ব্যাপার। ত্রিপুরার রাজার সেপাইদের ক্যাম্প ছিল এখানে, সেই থেকেই এই নাম। বিশালগড় থেকে সিপাহীজলা স্যাংচুয়ারি গেটের সামনে পৌঁছতে ওই মোটামুটি 10 মিনিট লাগলো। আগে থেকে সব অ্যারেঞ্জ করাই ছিল। সিকিউরিটির লোকরা শুধু গাড়ির নাম্বারগুলো টুকে নিল। দুদিকে ঘন জঙ্গল, অন্ধকার সুড়ঙ্গের মতো। হেডলাইটের আলোয় কনভয় এগিয়ে চলেছে। 5 মিনিট চলার পর আমার যেন চোখ জুড়িয়ে গেল। দুধের মতো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সামনের প্রান্তর। পূর্ণিমা সোনালি চাঁদ উঠেছে মাঝ আকাশে। বাঁদিকে অনেক পাহাড় জঙ্গল, ডান দিকে রূপলি আঁকা বাঁকা ফিতির মতো লেক। একেবারে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে। আর একটু যেতে বড় বড় 10-12টি বাংলো, মিটমিটে আলো জ্বলছে তাতে। কয়েকটা ছোট কটেজও দেখতে পাচ্ছি। রেঞ্জার সাহেব, এখানে লোক থাকে? অবশ্যই স্যার, এই ফরেস্ট ডিপার্টমেন্টের মালি, ওয়ার্ডেন, সিকিউরিটি আর এই বাংলোগুলোর কেয়ারটেকার মিলিয়ে তা স্যার অনেক মানুষই আছে, বলতে পারেন প্রায় 100 এই দশরথ। সবাই নেমে পড়েছি। সঙ্গে সঙ্গে বাংলোর ভিতর থেকে দেখলাম একজন ছুটে এলো। সব তা বলছি, কোথায় থাকবো? এই কটেজে? হ্যাঁ সব। সবাইকে দেখিয়ে দাও। আমরা ব্যাগ ট্যাগ রেখে আসছি, ততক্ষণ তুমি চা আর স্ন্যাক্স বানিয়ে ফেলোক্ষণ, কেমন? আনাজ মাংস আনা হয়েছে। আর ওই যে বড় সাহেব, যাও আলাপ করে এসো, যাও। পুলিশরা কাঁচা বাজারে থলি আর জল নামাচ্ছে। দশরথের সঙ্গীরা নিয়ে যাচ্ছে সেইগুলো। সুশান্তবাবু, স্যার। এখন 9:45। এখন চা স্ন্যাক্স হচ্ছে, ডিনার 11টায় বলি? হ্যাঁ স্যার। গুড। দশরথ, ডিনারে ভাত, ডাল, বেগুন ভাজা আর চিকেনের ঝোল। মোট 24 জন। আমরা 13, 6 জন ড্রাইভার আর 5 জন কনস্টেবল। স্যার, গুনতিতে হয়তো একটু ভুল হচ্ছে। মোট 22 জন স্যার। আমরা 12 জন, আর ড্রাইভার 5 জন এবং পুলিশ 5 জন। হ্যাঁ, আপাতত 22 জন, তবে আর 2 জন বাড়বে। কীর্তিকিশোর কথা দিয়েছেন উনি আসছেন, ওনার সঙ্গে নিশ্চয়ই গাড়ির ড্রাইভারও থাকবে। কীর্তিকিশোর? সুশান্তবাবু একটু থমকে বললেন, আপনি কি স্যার কীর্তিকিশোর দেব বর্মনের কথা বলছেন, মানে ওই রাজ ফ্যামিলির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছেন। দাঁড়ান, ওকে একটা ফোন করি। চম্পকবাবু ফোন নাম্বার খুঁজতে লাগলেন। শঙ্খ শুভ্র পাশেই দাঁড়িয়ে হেসে বললেন,
দেখুন আবার ভুলে গেছেন কিনা, এত ভুলো মানুষ। তবে যাই বলো, মানুষটা কিন্তু অসম্ভব গুণী, ইতিহাসে পণ্ডিত। সেদিন এমবিবি কলেজে দেখা হয়েছিল, বলছিলেন নাকি রাজমালা আর বৃহৎবঙ্গ থেকে খেটে খুঁটে ত্রিপুরার রাজকাহিনী তৈরি করছেন। চম্পকবাবু ফোনে পেয়ে গেছেন, বললেন, হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? আর আমরা তো মেহফিল শুরু করতে পারছি না। হ্যাঁ, কে আপনাকে ঢুকতে দিচ্ছে না? পাস চাইছে? প্লিজ একটু দাঁড়ান, আপনার গাড়ির নম্বরটা কত? হুম, ব্যবস্থা করছি, দাঁড়ান। সুশান্তবাবুকে বললেন, শুনলেন তো, আপনার গার্ড খোদ ত্রিপুরার রাজাকে আটকে দিয়েছে। নেন, গাড়ির নাম্বার হলো TR 12121। বলে দিন তাড়াতাড়ি। ওহ বাবা রে। সুশান্তবাবু সঙ্গে সঙ্গে হাতের ওয়াকি টকি অন করলেন। ব্যালকনি থেকে আমাদের কটেজগুলো মিনিট খানেকের পথ। প্যান্ট শার্ট ছেড়ে ক্যাজুয়াল ড্রেস পরে একসঙ্গেই ফিরলাম ব্যালকনিতে। রান্নাঘর থেকে ভাজাভুজির প্রাণ কাড়া গন্ধ নাকে আসছে। তুলনাহীন নিসর্গ, যত দেখছি তত যেন ডুবে যাচ্ছি। সামনে ঢাল বেয়ে নেমে গেছে পথ। বিস্তীর্ণ লেকের উপর দিয়ে ছোট্ট বাঁশের সাঁকো, ওপারে কালো গহীন জঙ্গল চোখে পড়ছে। ছোট ছোট টিলা, মাথায় গায়ে রূপলি জ্যোৎস্না লেপটে আছে যে। লেকের জলে সোনার থালার মতো চাঁদ কাঁপছে। বসন্তের অল্প অল্প হাওয়া দিচ্ছে। দশরথ আর অ্যাসিস্ট্যান্টরা টেবিলের চায়ের কাপ এবং চিকেন পকোড়া রেখে গেল। নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল কোথা থেকে আসা এক উদাত্ত গানে। তাকিয়ে দেখি, সত্যি কবি শঙ্খ শুভ্র গাইছেন। আমরা তো একেবারে অবাক। গান শেষ হলো, সকলে মিলে হাততালি দিয়ে বলে উঠলেন, প্লিজ প্লিজ, থামবেন না, চালিয়ে যান। না 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 না, আমি আর না। এবার রঞ্জনা, ওর কাছে আমি গান শিখেছি। এই রঞ্জনা প্লিজ। রঞ্জনা প্রথমে ঈষৎ লজ্জা পেলেন, তারপর চায়ে চুমুক দিয়ে তিনিও গিয়ে উঠলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ। সত্যি পরিবেশ হঠাৎ বদলে গেছে। নিস্তব্ধ চরাচরে রবীন্দ্রনাথ যেন ফিরে এসেছেন তাই মনে হচ্ছে। সত্যি অপূর্ব গানের গলা রঞ্জনার। শেষ হতেই আরও একটা অনুরোধ এলো, আরেকটা প্লিজ, আরেকটা। এত দেরি হচ্ছে কেন? রেগে ফিরে গেল নাকি? ফোনটাও নট রিচেবল। ততক্ষণে রঞ্জনা পরের গান শুরু করেছেন। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। সুশান্তবাবু। স্যার। সুশান্তবাবু এগিয়ে এলেন। তখনই হেডলাইটের আলো দেখা গেল। লম্বা গাড়ি এসে থামল ব্যালকনির সামনে। সাদা কুর্তা পাজামা পরা দীর্ঘদেহী মানুষটি নেমে এলেন এবার। আসুন আসুন আসুন, আরে আপনার দেরি দেখে চিন্তা হচ্ছিল। চম্পক ভট্টাচার্য উঠে এগিয়ে গেলেন। আর বলবেন না, আমার ড্রাইভারটা রাত কানা, রাস্তা গুলিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছিল। বেশ কিছুক্ষণ ঘুরপাক খেয়ে তবে এলাম। মানুষটি যে কীর্তিকিশোর দেববর্মন তা বলা বাহুল্য। দশরথ, আরেক কাপ চা। আমরা কিন্তু গানের আসর শুরু করে দিয়েছি। বেশ করেছেন, অনেক দূর থেকেই শোনা যাচ্ছিল। আমাদের খগেন্দ্র কোথায়? সে আসেনি? এই যে কাকা, কেমন আছো? ভালো। খগা, এবার তুমি একটা গাও। তোমার দাদুর গান। ডিজি সাহেব, শচীন কর্তা সম্পর্কে ওর দাদু হন, আমাদের রিলেটিভ। ও তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। খগেন বাবু, নিন, স্টার্ট করুন। আমার একটু আপত্তি আছে। খগেনদা ত্রিপুরার বক্স আর্টিস্ট, তিনি সব শেষে গাইবেন। তার আগে বরং সমীরণদা আর মালা বৌদি একটু শ্রুতি নাটক করুন। যা বাবা, আবার আমাদের নিয়ে পড়লে কেন ভাই? পড়লাম এই জন্য যে আজ রাত্রে সবাইকে কিছু না কিছু করতে হবে। আচ্ছা, কর্ণকুন্তী সংবাদ থেকে একটু অংশ বলুন না। আপনাদের কণ্ঠস্থ রয়েছে, আমি জানি সেটা। এই সেদিন রবীন্দ্র ভবনে শুনেছি।
রাত চড়া এক ঝাঁক পাখি চ্যাঁ চ্যাঁ করতে করতে জ্যোৎস্না গায়ে মেখে উড়ে গেল। এমন শান্তি আর নির্মল আনন্দের রাত কখনো কোথাও কাটিয়েছি বলে আমার তো মনে পড়ছে না। শব্দহীন প্রকৃতি নিশ্চিন্তে যেন ঘুমিয়ে আছে আমাদের সামনে। সব শেষে কর্ণকন্তি সংবাদ শেষ হলো। হাততালির ঝড় বয়ে যাচ্ছে। চম্পক মামা, আমরা একবার ওই লেকের কাছে যাব না? কি অদ্ভুত সুন্দর, দেখো, বাঁশের সাঁকো, জঙ্গল। যাবে এত রাতে? বেশ, চলো। খগেনবাবু, আপনি শচীনকর্তা ধরুন, হ্যাঁ, গান গাইতে গাইতে চলুন। যদি কোনো জন্তু নন্তু থাকে তাহলে পালিয়ে যাবে। খগেন্দ্র দেববর্মন গান আর প্রকৃতি মিলি মিশে একাকার হয়ে যাচ্ছে। সবাই তালে তালে করতালি দিতে দিতে হাঁটছে। ডাক্তার পার্থবাবু আবার নাক দিয়ে বাঁশির সুর তুলেছেন। সশস্ত্র পুলিশরাও আসছে আমাদের পিছনে। সরসর শব্দ হচ্ছে, খড়মড় আওয়াজ হচ্ছে। বেশ বুঝতে পারছি নিশাচররা বড় বিরক্ত হয়ে গা ঢাকা দিচ্ছে। লেকের কাছে এসে গেছি। হালকা হাওয়ায় জল একেবারে ছলছল করছে। দুদিকে মিশমিশে জঙ্গল, সামনে সেই সাঁকোটা। দূর থেকে মনে হয়েছিল পলকা, আসলে কিন্তু বেশ চওড়া। দুপাশে বাঁশের রেলিংও রয়েছে। সবাই পরপর সাঁকোতে উঠে পড়েছে। খগেন্দ্র দেববর্মনের খোলা গলা ভেসে যাচ্ছে বাতাসে। সাঁকোর ওপারে ফুলের বাগান, মাছ দিয়ে সরিপথ, দূরে আরেকটা ছোট্ট সাঁকোর আভাস। গানে গানে সম্মোহিত সবাই এগিয়ে চলেছি সেই দিকে। পাশে পাশে লেকের শাখা প্রশাখা, রূপুরি জল। খগেনবাবু পরের গান ধরেছেন। এই গান চলাকালীনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ শুভব্রত দেব চেঁচিয়ে উঠলেন, এই দাঁড়ান। গান থেমে গেল। চম্পক, ওই দেখ, কে ওটা? শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। একেবারে শেষ প্রান্তে, যেখানে লেক হারিয়ে গেছে দুটো টিলার ফাঁকে, সেখানেই পড়ে আছে একটা শরীর। ছোট সাঁকোটার উপরে উপুর হয়ে পড়ে আছে একজন মানুষ। মানুষ? এত রাতে এখানে মানুষ পড়ে আছে? নেশা টেশা করেছে নাকি নাকি অসুস্থ বা অজ্ঞান হয়ে গেছে? স্যার, একটু বাদে অনন্ত সরখেলের গলা আমরা সবাই শুনতে পেলাম। মানুষ নয় স্যার, নিকাত নিশি আমাদের ডেকে এনেছে। 5 জন পুলিশ ছুটে গেল সামনের দিকে। ইশারায় আমাদের দাঁড়াতে বলে চম্পকবাবু ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। পুলিশরা পৌঁছে গেছে। 2 জন শরীরটাকে টেনে জমিতে এনে ফেলল। একজন উবু হয়ে বসেছে পাশে। তারপরই চিৎকার ভেসে এলো, স্যার, প্রাণ নেই স্যার, ডেড। মারা গেছে। আমরা সবাই একই সাথে কেঁপে উঠলাম। সিপাহী জলায় কখন এলো? কিভাবে মরল? সিকিউরিটি দেখতে পাইনি? চম্পক ভট্টাচার্য বললেন, তোমরা বডি নিয়ে এসো, আমি ব্যাক করছি। শরীরটাকে চ্যাংদোলা করে এনে ব্যালকনির প্রশস্ত উঠোনে এনে ফেলল পুলিশরা। চম্পক ভট্টাচার্য ঝুঁকে পড়েছেন। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, হে কি, হে যে অখিল বড়ুয়া! বাকিরাও ঝুঁকে পড়েছেন। শুভব্রতবাবু অস্ফুটে বললেন, তুই শিওর? শিওর। এতবার ছবি দেখেছি, ভুল হতেই পারে না। আমি ওকে স্বচক্ষেও দেখেছি। ঠিকই বলেছেন আপনি। বছর 5 আগে চট্টগ্রামে নাটকের দল নিয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানের শেষে অভিনন্দন জানিয়ে আলাপ করে গিয়েছিল। তখন খালেদা জিয়ার আমল, বাংলাদেশে আলফার ঘাঁটি। এসে বলেছিল এটা ফরেন কান্ট্রি, ইচ্ছা থাকলেও ধরিয়ে দিতে পারবেন না। চট্টগ্রাম ত্রিপুরা বর্ডার দিয়েই বোধহয় এক্সট্রিমিস্টরা যাতায়াত করত, তাই না চম্পক? ডাক্তার পার্থ সরকার ডেড বডির পাশে উবু হয়ে বসেছে। চোখের পাতা টেনে দেখছেন। পার্থবাবু, কি মনে হচ্ছে? শরীর নীল হয়ে গেছে। মনে হচ্ছে স্নেক ভেনাম, সাপের কাপড়ে মারা গেছে। পোস্টমর্টম করলে কনফার্ম হওয়া যাবে। এই জঙ্গলে বিষাক্ত সাপ আছে? প্রশ্নটা বড় কানে লাগলো, যেন একটু বোকা বোকা প্রশ্নই করে ফেলেছেন মামা। আছে মানে? পুরো গিজ গিজ করছে। কিন্তু এখানে অখিল বড়ুয়া
এলো কেন? চম্পকবাবু একটু অবাক হয়ে যোগু মামার দিকে তাকালেন। এটা কোনো কোয়ারি হলো যোগু? খুব সিম্পল, টেম্পোরারিলি লুকিয়ে থাকতে এসেছিল। পরশুদিন এয়ারপোর্টে আমাদের প্লেন ড্রেস পরা পুলিশ ওকে দেখতে পায়, ধরতে যায়, কিন্তু পাওয়া যায়নি। হয়তো আগে পরে কোনোভাবে ঢুকেছিল। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে বাংলাদেশ থেকে তাড়া খেয়ে বেটা কলকাতায় ঢুকেছে। সেখানে পেছনে পুলিশ গোয়েন্দা লেগেছিল। ওখান থেকে কোনোভাবে আমাদের চোখ এড়িয়ে আগরতলা। এখানেও বর্ডারে রেড অ্যালার্ট, আসামে ঢোকার সুযোগ পাচ্ছে না। এই জঙ্গল ছাড়া কাছাকাছি লুকোবার জায়গা আর কোথায়? কিন্তু মাই গড, কি করুণ পরিণতি! হ্যাঁ, 10 বছর আগেও অখিল বড়ুয়ার নামে নর্থ ইস্ট কাঁপত। ত্রিপুরা, মণিপুর, মিজোরামের যত উগ্রপন্থী দল, তাদের লিডারশিপ দিত ওই অখিল বড়ুয়া। ভাবতে অবাক লাগছে, সেই দোর্দণ্ড প্রতাপ লোকটা আমাদের সামনে লাশ হয়ে পড়ে আছে। এরকমই হয় প্রফেসর। নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। জ্যোৎস্না প্লাবিত সিপাহী চলার জঙ্গল, পাহাড়, লেক ঘেরা নিসর্গ সব কিছুক্ষণ আগে ঠিক যেমনটা ছিল তেমনই আছে, শুধু পরিবেশটা আমূল পাল্টে গেছে। গান, হাসি, আড্ডায় হঠাৎ ইতি পড়েছে। সামনে যে লোকটার শরীর পড়ে আছে তার জন্যে বলিষ্ঠ, লম্বা চওড়া চেহারা, জিন্সে প্যান্ট, সাদা জামা, ফর্সা রং, ন্যাড়া মাথা, গোঁতারি একেবারে কামারো, বলা যেতে পারে সুপুরুষ চেহারাই বটে। চম্পকবাবু ফোনে কথা বলছেন, বাকিরা সব এদিক ওদিক দাঁড়িয়ে। যোগু মামা এক পাশে সিগারেট ধরিয়ে শুভব্রত বাবুর সাথে কথা বলছেন। ঠিক কথা নয়, বলতে গেলে একটা কথাই যেন বারবার বলে যাচ্ছেন তিনি। শুভব্রত, একটা কথা আমাকে বলো, এত জায়গা থাকতে এখানে এসে সাপের কামড় খেলো কেন? চম্পকবাবু ফোন শেষ করে পুলিশদের ডেকে কিছু বললেন, তারপর বললেন, চলুন ডিনার করে শুয়ে পড়ি। ওরা দুজন এখন বডি নিয়ে চলে যাচ্ছে, বাকিটা পাহারায় থাকবে। কাল সকালে সদর থেকে আরও ফোর্স এসে জঙ্গল সার্চ করবে। তুই থাকছিস তো? হ্যাঁ, কেন? তোর সঙ্গে কথা আছে। আর বডি নিয়ে যাওয়ার আগে আমি একটু তল্লাশি করতে চাই। কর না, যা যা পাবি পুলিশের আইন অনুযায়ী একটা লিস্ট করে রাখতে হবে। যোগু, একটা কথা আবার বলছি, অখিল কেন মরলো, কিভাবে মরলো, দিস আর এ ম্যাটেরিয়াল, ঠিক আছে? মরেছে ম্যাটেরিয়ালস, আমরা নিশ্চিন্ত, আমরা হ্যাপি, ওকে? না, সেটা নিয়ে দ্বিমত নেই চম্পক। আসলে আমি সায়েন্সের লোক, তাই কৌতূহল বোধহয় একটু বেশি। সব কিছুতে বড্ড লজিক খুঁজি। যোগু মামা চম্পকবাবুর দিকে তাকিয়ে একটু হাসলেন। মৃতদেহের সামনে হাঁটু কেড়ে বসলেন। দুজন পুলিশ সাদা কাগজ আর পেন নিয়ে দাঁড়িয়ে আছে। হেপ পকেট থেকে পার্স বেরোলো, একগোছা ভারতীয় এবং বাংলাদেশি টাকা, কিছু ডলারও বেরোলো। পার্সের চেনের মধ্যে কয়েন ঝনঝন করছে। সাইড পকেটে দুটো পাসপোর্ট মামা খুললেন। বাংলাদেশি আর ইন্ডিয়ান, দুটোতেই একই ব্যক্তির ছবি। ইন্ডিয়ান পাসপোর্টে শুধু গোঁফ আছে, বাংলাদেশিটায় লেখা অখিল দেব বর্মন, ইন্ডিয়ানটায় লেখা অখিল বড়ুয়া। মামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আরেকটা সাইড পকেটে রুমাল এবং সেলফোন বেরোলো। বুক পকেটে কিছু নেম কার্ড, নানা নামের, হয়তো অখিলেরই হবে। পুলিশরা নোট করছে। মামা সব কিছু একটা প্লাস্টিক প্যাকেটে ভরছেন। কীর্তি কিশোরের গলা পেলাম। চম্পকবাবু, চলি। এত রাতে যাচ্ছেন, ডিনার করবেন না? না, আসলে আমাদের ফ্যামিলির একটা প্রথা আছে, ডেড বডি দেখলে স্নান করতে হয়। আর রাত এমন কিছু হয়নি। খগা, তুমি যাবে? তোমায় ড্রপ করে দেবো? হ্যাঁ চলো। লম্বা বিদেশি গাড়িটা সঙ্গে সঙ্গে স্টার্ট দিল। যোগুমামা প্লাস্টিকের প্যাকেট নিয়ে চম্পকবাবুর সামনে এসে দাঁড়ালেন। চম্পক, এগুলো এগুলো আমার কাছে রাখতে চাইছি, জাস্ট 2-1 দিনের জন্য। তোর পুলিশরা হেজিটেট করছে, তোর পারমিশন লাগবে। ও শিওর, দিন, আমি সাইন করে দিচ্ছি। এগুলো অফিসিয়ালি আমার কাছেই থাকছে। এনি প্রবলেম? নো স্যার। আমরা কি স্যার বডি নিয়ে বেরিয়ে যাব? অফকোর্স, দুজন যান। জিবি হসপিটালের মর্গে রেখে দিন, কাল সকালে পোস্টমর্টেম হবে। পার্থবাবু? হ্যাঁ ডিজি সাহেব, আমি থাকবো। ডক্টর সরকার, আপনি রাতে থাকছেন তো? আপনাকেও কয়েকটা কথা বলার আছে। পুলিশের জিপের পিছনে নিষ্পন্দ শরীরটা উঠল। কয়েক মিনিটের মধ্যে জিপ বাঁকের মধ্যে
সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। চলুন, যে কজন আছি ডিনারটা সেরে নি। চম্পক ভট্টাচার্য দীর্ঘশ্বাস ফেললেন, তারপর থেমে থেমে বললেন, আনন্দ করা আমাদের কপালে নেই, একগাদা খাওয়ার বেশি হবে। ডাইনিং হলের দিকে এগোলাম। হঠাৎ খেয়াল হলো অনন্তবাবু, অনন্ত সরখেল, তিনি কোথায়? সর্বনাশ, এই জঙ্গলে জন্তু জানোয়ার সাপখোপ। আমায় খুঁজছো? ব্যালকনির অন্ধকার কোণ থেকে দেখি ক্ষীণ গলা ভেসে এলো। আমি এখানে, তোমরা খেয়ে নাও। একটা সোফার হাতলে হেলান দিয়ে শুয়ে আছেন আমাদের এই অনন্ত সরখেল। এ কি, কেন খাবেন না কেন? আরে উঠুন। না ভাই টুকলু, খাওয়া দাওয়া বৃথা। আসন্ন মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। কি বলছেন কি? মাথাটা কি পুরো গেছে নাকি? কিছুই যায়নি টুকলু, সব ঠিক আছে। আই অ্যাম ইন সেন্স। আত্মার ব্যাপারটা জানো? আত্মা? কার আত্মা? অখিল বড়ুয়ার। ও বুঘাতে মরেছে, অনেকখানি আমার মতো দেখতে। পরশু ওকে ভেবে পুলিশ আমায় ধরেছিল। হ্যাঁ, কিন্তু আরে বাবা, তার সঙ্গে আপনার মৃত্যুর কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। গভীর সম্পর্ক। ওর আত্মা এখন চাইবে কোনো দেহে প্রবেশ করতে, আবার সচল হতে। আমি ওর নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট মিডিয়াম আমার মধ্যে ঢুকবে। তারপর সে কি ভয়ঙ্কর ব্যাপার তোমরা জানবে অনন্তবাবু। আসলে আমি তখন অখিল। খুন করব, গুলি চালাবো, মিসাইল ছোড়বো। বলতে বলতে দেখি অনন্ত সরখেল উঠে বসলেন। তার দুই চোখ একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। আমার শরীরে ঢোকার সময় প্রথমে ও অনন্ত সরকেলের আত্মাকে খতম করবে। আমি আমার দূর, আপনার মাথাটাই গেছে, যত সব বাজে কথা। এই তো, তোমরা মা ভাগ্নে বিশ্বাস করো না, অথচ বড় বড় সায়েন্টিস্টরা স্পিরিটের কথা বলে গেছেন। স্পিরিটের বিনাশ নেই, স্পিরিট ইমেটেরিয়াল। রবি ঠাকুর পর্যন্ত প্ল্যান চেট করতেন, সেটা জানো? জানি, বেশ করতেন। চলুন খেয়ে নিন, এখন সবাই ওয়েট করছে। বলছি না, ইচ্ছে করছে না। আবার বাজে কথা। খেয়ে শুয়ে পড়বেন, যান। আচ্ছা, আপনার কথা ধরে নিয়েই বলছি, যদি মনে হয় অখিলের আত্মা ঢুকতে চাইছে তখনই আমায় বলবেন, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারবেন। কি পারবেন তো? তা পারবো। বেশ, তাহলে চলুন। ইতিমধ্যে যে যার কটেজে ঢুকে পড়েছে। আলো নিভে গেছে। আমাদের কটেজে চম্পকবাবু, যোগু মামা কেউই নেই। পাশের বাংলোয় আলো জ্বলছে, সেখান থেকে কথাবার্তার আওয়াজ আস্তে আস্তে ভেসে আসছে বটে। অনন্তবাবুকে মশারির ভেতর ঢুকিয়ে বেরিয়ে এসেছি আমি। শুভব্রত বাবুদের কটেজে যোগু মামা, চম্পক ভট্টাচার্য এবং ডাক্তার পার্থ সরকার। যোগু মামা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলছেন, চম্পক, তুই বড্ড বেশি রিজিড হয়ে আছিস। হয়তো তোর অনুমান কারেক্ট, তবু আমাকে একটু এগোতে দে না। ভুল হলে হবে। আমি শুভব্রতর কাছ থেকে কয়েকটি ইনফরমেশন নেব। বলো বলো। অখিল বড়ুয়া এর আগে কখনো প্রকাশ্যে আগরতলায় এসেছে? একবার এসেছিল, তবে তখনও উগ্রপন্থী হয়নি। নৃপেন চক্রবর্তী তখন চিফ মিনিস্টার। আসাম গণপরিষদের প্রতিনিধি হয়ে দেখা করতে এসেছিল। আমি তখন সবে পাশ করে ত্রিপুরায় ফিরছি। আর কিছু মনে আছে? এইটুকু মনে আছে, ওকে ত্রিপুরা সরকার সংবর্ধনা দিয়েছিল। ও তখন ব্রাইট স্টুডেন্ট লিডার। কোথায় উঠেছিল? স্টেট গেস্ট হাউসে। এই না না, ভুল বললাম, রাজবাড়িতে। রাজবাড়ি আবার কোথায়? প্যালেস তো ভারত সরকার তার আগেই নিয়ে নিয়েছিল, 71-এ। রাজাদের কি আর একটা বাড়ি জগবন্ধু? আগরতলা, উদয়পুর, সোনামুড়ায় অনেক প্রপার্টি। এমনকি শিলং, গৌহাটি, কলকাতা, দিল্লিতেও বাড়ি আছে। তখন কীর্তিকিশোরের বাবা ইন্দ্রকিশোর বেঁচে। চিফ মিনিস্টারের রিকোয়েস্টে তিনি অখিল বড়ুয়াকে 2-3 দিন রেখেছিলেন। তখন আগরতলা স্টেট গেস্ট হাউসের অবস্থা বেশ খারাপ ছিল, তাই। বেশ, এরপরে অখিল ত্রিপুরায় আর আসেনি? প্রকাশ্যে আসেনি, হয়তো ছদ্মবেশে এসেছিল, জানতে পারেনি কেউ।
তুই যে ধান ভানতে শিবের গীত শুরু করলি রে যোগু। একটু একটু শোন না কষ্ট করে। শুভব্রত, রাজ পরিবারের লোকেদের ইনকামের সোর্স কি? প্রচুর প্রপার্টি ভাড়া দেয়। তবে যারা রয়্যাল ফ্যামিলির মূল শাখা থেকে অনেকটা দূরে, তারা অন্যান্য প্রফেশনে আছে, অন্য জায়গায় চলেও গেছে। যেমন শচীন দেব বর্মন, খগেনদাকেও তো দেখলে গান নিয়ে আছেন। তবে কীর্তিকিশোর মূল শাখার, পড়াশোনা নিয়ে থাকেন। ইনফ্যাক্ট ওনার একটা বই আমিই বের করছি, ম্যানুস্ক্রিপ্ট দিয়ে গিয়েছেন, কম্পোজ চলছে। তাই শঙ্খ শুভ্র যেটার কথা বলছিল, ত্রিপুরার রাজাদের কথা? ঠিক, নাম দিয়েছেন রাজ ত্রিপুরা। খুব ইনফরমেটিভ এবং কম্প্রিহেন্সিভ কাজ। বাহ, কালকে একবার দিও, পড়ব। আর সমীরণবাবু কেমন লোক? স্ত্রীও চমৎকার অভিনয় করেন দেখলাম। সমীরণবাবু শিলংয়ের বাঙালি, নাটক পাগল। বছর 15 এখানে আছেন, এমবিবি কলেজে বাংলা পড়ান। ওনার স্ত্রীও ওদিকের মেয়ে। শঙ্খ শুভ্র? ও আমাদের চেয়ে অনেক জুনিয়র, ব্রন অ্যান্ড ব্রট আপ আগরতলায়। রঞ্জনাও তাই, খুব ভালো কাপল। ঠিক আছে, আমার শিবের গীত আপাতত শেষ করছি। ডক্টর সরকার, আপনি শিওর অখিল বড়ুয়া সাপের কামড়েই মারা গেছে? অ্যাপারেন্টলি তাই মনে হয়েছে। কাল সকালে পোস্টমর্টম ভিজারি টেস্ট হলে কনফার্ম হওয়া যাবে। রাইট। আমার একটাই অনুরোধ, আপনি নিজে থাকবেন, আনবায়াস থাকুন, সাপের কামড় ভেবে নিয়ে টেস্ট করবেন না। চম্পকবাবু কিন্তু আবার হেসে উঠলেন, বললেন, বাবা, তুই আমাদের ভুল প্রমাণ করিয়েই ছাড়বি দেখছি। দেখা যাক। তুই হয়তো ভাবছিস তোর আতিথেয়তায় ত্রিপুরা বেড়াতে এসে তোকেই অস্বস্তিতে ফেলতে চাইছি। না রে ভাই, আমার যুক্তি বলছে অখিল বড়ুয়ার মতো ভয়ঙ্কর ধূর্ত মানুষ সিপাহী জলার জঙ্গলে লুকিয়ে থেকে সাপের কামড়ে মারা যাবে, এটা হওয়া মোটেই উচিত নয়। ভালো কথা, কাল কিন্তু আমি আজকের বন্ধুদের সঙ্গে একবার কথা বলবো। বলিস, নো প্রবলেম। একটা কথা বলতো, লাশের জামা কাপড় থেকে স্পেশাল কিছু পেয়েছিস? পেয়েছি, অন্তত আমার মনে হয়েছে। পার্সের চেনের মধ্যে কয়েনের সঙ্গে ছিল। কি জিনিস? মোবাইল ফোনের সিম কার্ড 8টা, গোটা 2 মনে হলো বাংলাদেশের। কাল সকালে সব চেক করতে হবে, তোর হেল্প লাগবে। চায়ে চুমুক দিয়ে যোগুমামা বললেন, আপনাদের ত্রিপুরার তো বিরাট ঐতিহ্য মশাই, কিছুই জানতাম না। শুভব্রত আজ সকালে কীর্তিকিশোরের বইটার প্রুফ দিয়ে গেল, পড়তে পড়তে চমকে গেছি। এত কিছু দেখার আছে, জানার আছে, সেভাবে প্রচারই হয়নি। ঠিক বলেছেন, আসলে আজকের যুগ হচ্ছে পাবলিসিটির যুগ। ত্রিপুরাকে সেইভাবে প্রজেক্ট করা হয়নি। এত লম্বা রয়্যাল বংশতালিকা ভারতের কোথাও আছে? রাজমালায় 184 জন রাজার নাম পাওয়া যাচ্ছে। এখন বাংলাদেশ, আসাম বাত্তার দিয়ে ত্রিপুরার একটু অংশ আমরা পাচ্ছি। একটা সময় ত্রিপুরা, মণিপুর, আসামের খানিকটা আর শ্রীহট্ট, ওদিকে কুমিল্লা টুমিল্লা নিয়ে উত্তর পূর্বের সবচেয়ে বড় রাজ্য ছিল। রাজাও ছিলেন খুব শক্তিশালী। রাজার ভয়ে আশেপাশের দেশ কাঁপত। আপনি বোধহয় ধনমাণিক্যের কথা বলছেন? বাবা, আপনি এর মধ্যে পড়ে ফেলেছেন, দারুণ। হ্যাঁ, ধন্যমাণিক্য, গোবিন্দমাণিক্য এরা ত্রিপুরার অনেক উন্নতিও করেছিলেন। আর বাংলা, আপনাদের অনেক আগে আমাদের রাজারা তার চর্চা করেছিলেন। অথচ এরা অরিজিনালি বাঙালি নয়, সম্ভবত এসেছিলেন আরাকান থেকে। সেই তাঁরা রাজমালা নতুন করে লেখালেন সুভাষা বাংলায়। আর সব ছেড়ে দিন, রবীন্দ্রনাথকে বীরচন্দ্র আর তার ছেলে রাধাকিশোর যা হেল্প করেছিলেন, তার কোনো তুলনা আছে? না, সত্যি নেই। রবীন্দ্রনাথ শেষ জীবন অবধি ত্রিপুরার সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বারে বারে উল্লেখ করেছেন, নাটক লিখে ফেললেন। কেন, আপনাদের ত্রিপুরেশ্বরী মন্দির সে কি কম? কজন জানে এটা সতীর 51 পীঠের এক পীঠ? কালীঘাট, তারাপীঠ, এমনকি কামাখ্যার কালী মন্দিরে পুজো দিতে সবাই ছোটে। কজন আসে ত্রিপুরায়? জানেই না, এটাই তো দুর্ভাগ্য। আমরা সমীরণ বাবুর বাড়িতে এসেছি। শকুন্তলা রোডে চিমচাম ফ্ল্যাট। সমীরণ, মালা, 7 বছরের ছেলে সান্নিধ্য, শঙ্খশুভ্র, রঞ্জনাও এসেছেন। রবিবারের সন্ধ্যাবেলায় চা বেগুনের সঙ্গে গল্প চলছে। চম্পকবাবু এখনও আসতে পারেননি। চিফ সেক্রেটারি হঠাৎ কোনো জরুরি কাজে তাকে ডেকে পাঠিয়েছেন। আজ সকালে সব কাগজে একটাই হেডলাইন, অখিল বড়ুয়া মৃত। শুধু ত্রিপুরা নয়, আসাম, পশ্চিমবঙ্গ, এমনকি ভারতের সমস্ত কাগজে, সমস্ত চ্যানেলে এটাই লিড স্টোরি।
চম্পকবাবুর ইন্টারভিউ দেখিয়েছে সারা দিন ধরে। চায়ে শেষ চুমুক দিয়ে যোগমামা বললেন, আজ বইটা পড়তে পড়তে একটা কৌতূহল হচ্ছিল। শঙ্কর শুভ্র, আপনি তো ইতিহাসের লোক, আপনার ওপিনিয়নটা জানতে চাই। প্রায় 600-700 বছর ধরে রাজত্ব করেছে আপনাদের রয়্যাল ফ্যামিলি। তাদের ধনসম্পদগুলো গেল কোথায়? ধনসম্পদ? শঙ্খ শুভ্র কিন্তু একটু থমকে গেলেন, বললেন, আপনি কি সোনাদানা হিরে জহরত মিন করছেন? হ্যাঁ, এত বছরে বংশানুক্রমে যা জমেছে সেগুলো গেল কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই আছে। রাজবংশের শাখা প্রশাখায় ছড়িয়ে আছে এগুলো। আর তাছাড়া শুধু ত্রিপুরা কেন, ভারতে আর যেসব রয়্যাল ফ্যামিলি ছিল, যেমন ওই কোচবিহার, বর্ধমান, গোয়ালিয়র, জয়পুর, এদের সবার কাছে প্রচুর সোনাদানা থাকার কথা। তবে সেগুলো আছে না টাকার দরকারে তারা বেচে দিয়েছে, এটা বলা মুশকিল। ইংরেজ এদের অনেককে এমন আলসে বানিয়ে দিয়েছিল, কাজকর্ম করতো না। পরে যখন রাজন্য ভাতা বিলোপ হলো, তখন বেচারামগিরি করে এদের ফুর্তি ফুটনি চলতো। এটা জিজ্ঞেস করার একটা উদ্দেশ্য আছে। যোগুমামা একটা সিগারেট ধরিয়ে বললেন, বইটায় কৃষ্ণমাণিক্য চ্যাপ্টার পড়তে গিয়ে খটকা লাগলো। পরে শুভব্রতর কাছ থেকে বৃহৎবঙ্গ আর রাজমালা নিয়েও চোখ বুলোলাম, সেখানেও কোনো উল্লেখ নেই। কি? কৃষ্ণমণি বিজয়মাণিক্যের পরে সিংহাসনে বসলেন সম্ভবত 1749 সাল নাগাদ, কিন্তু ত্রিপুরায় থাকতে পারলেন না। শমশের গাজী নামে এক মুসলমান প্রজা প্রথমে জমিদার হল। বিজয়মাণিক্য মারা যেতেই সৈন্য সামন্ত নিয়ে সে উদয়পুর আক্রমণ করল। 2-3 বার যুদ্ধ হল। কৃষ্ণমণি হারলেন, পালিয়ে গেলেন মণিপুরে। শমশের লক্ষণ মাণিক্য বলে রাজফ্যামিলির একজনকে পুতুল রাজা বানিয়ে ত্রিপুরা শাসন করতে লাগলো। ভালোই চালাচ্ছিল। মুর্শিদাবাদের নবাব ডেকে পাঠালেন। শমশের গেল, তাকে খুন করা হলো। তখন কৃষ্ণমণি মণিপুর থেকে এসে লক্ষণ মাণিক্যকে তাড়িয়ে ফের ত্রিপুরা রাজ্যের সিংহাসনে বসলেন। ততদিনে ইংরেজরা ভারত দখল করেছে, ফলে মুর্শিদাবাদের কোনো কন্ট্রোল ছিল না। ঠিকই বলেছেন জগবন্ধুদা, কিন্তু আপনার খটকাটা কোথায়? ইতিহাস বলছে কৃষ্ণমণি যখন পালিয়ে যান, রাজকোষের ধনসম্পদ শুধু নয়, সোনার তৈরি সিংহাসনটাও তুলে নিয়ে যান। মাথার মুকুটও ছিল। এগুলো তৈরি ধনমাণিক্যের সময়, সেরা সব হিরে জহরত বসানো। শমশের গাজী লক্ষণ মাণিক্যর জন্য বাঁশের সিংহাসন আর কম দামি একখানা মুকুট বানিয়েছিল। পরে যখন কৃষ্ণমণি কৃষ্ণমাণিক্য নাম নিয়ে 1760 ত্রিপুরায় ফিরলেন, তখন কিন্তু পুরনো সিংহাসন, পুরনো মুকুট ফেরত আনেননি। বাঁশের সিংহাসনে বসেছেন, লক্ষণ মাণিক্যর কম দামি মুকুট মাথায় চাপিয়েছেন। পুরনোগুলো গেল কোথায়? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি বরং রাজা বাহাদুরকে জিজ্ঞেস করুন। তাঁকে তো ধরতেই পারছি না। দুপুর 1টায় ফোন করেছি, মোবাইল বন্ধ। বাড়ির নম্বরে করলাম, শুনলাম শরীর ভালো নেই, ঘুমোচ্ছেন। বেরোনোর আগে 5টায় আবার করলাম, ওর সেক্রেটারি একই কথা শোনালো। রাজা বলে কথা, রাজত্ব নাই বা থাকলো, ব্লু ব্লাড বইছে যে। তবে মানুষটা সুপণ্ডিত, ব্যাপক পড়াশোনা। ফ্যামিলি লাইফ খুব ট্র্যাজিক, লোনলি। স্ত্রী মহারানী বিধুমুখী মারা গেছেন, ছেলে রয়েছে ব্যাঙ্গালোরে। এখন তো 7:30। এতক্ষণে নিশ্চয়ই উঠেছেন। ঠিক বলেছেন। চম্পক আসুক, ওকে দিয়েই। ফ্ল্যাটের দরজায় কলিং বেল বেজে উঠল। মশ মশ শব্দ করে ঢুকলেন চম্পক ভট্টাচার্য এবং শুভব্রত দেব। সাবাস, তুই 100 বছর বাঁচবি রে, এই মাত্র তোর নাম করছিলাম। মরবো কেন রে? মরার কোনো ইচ্ছেই নেই আমার। তবে তবে তুই একটু পার্থবাবুর সাথে কথা বল, নাম্বারটা নে। কেন, রিপোর্ট এসেছে? ফোনে যা বললেন তাতে তো সব ঘেঁটে গেল। মোবাইলে নাম্বারটা টুকে ফোন করলাম। ফোন বাজছে। বললাম, হ্যালো, আমি টুকলু বলছি। মামা, মানে জগবন্ধু মুখার্জি একটু কথা বলবেন। এ নিন ধরুন। ফোনটা নিয়ে যোগুমামা বাইরের ব্যালকনির দিকে গেলেন দেখলাম। হ্যাঁ ডক্টর সরকার, বলুন। কি? রিয়েলি? 20? ওকে ওকে। কি পেয়েছেন বডি থেকে? স্ট্রাইকিং? কিরকম দেখতে? আচ্ছা, পুলিশ নিয়েছে? ঠিক আছে ঠিক আছে, দেখে নিচ্ছি। ফোনটা কেটে আমায় বললেন, বেশি কনফিডেন্স ভালো নয়।
লজিক মানবি না, বারবার বলছি, কানেই তুলছিল না। তুমি ঠিক কার কথা বলছো বলো তো মামা? চম্পকের। কাল রাতে যা সন্দেহ করেছিলাম তা ক্রমশ বাড়ছে। অখিল বড়ুয়া সিপাহীজলায় এসে সাপের কামড় খায়নি। দিস ইজ দ্য ট্রুথ। তাহলে ইদার সে সাপের বিষ খেয়ে সুইসাইড করেছে, অথবা তাকে ইনজেক্ট করা হয়েছে। শরীরে স্নেক বাইট অর্থাৎ সাপের দাঁতের কোনো চিহ্ন নেই। আর বডি থেকে কি পেয়েছে বলেছিল? সেটাও আশ্চর্য। একটা তাবিজ, সোনার চেইন দিয়ে নাকি কোমরে বাঁধা ছিল। চম্পকের সঙ্গে এখনই গিয়ে বস্তুটি দেখতে হবে। আমাদের দ্বিতীয় কাপ এবং চম্পকবাবু এবং সুব্রত বাবুর প্রথম কাপ চা দিয়ে গেল। শুনলি তো? আগে হ্যাঁ, চা খেয়ে নাও, এখনই যেতে হবে। আর একটা রিপোর্টও পেয়ে গেছি। কই গেল? হ্যাঁ, এনে। এটা কি? সিম কার্ডগুলোর ডিটেলস। বাংলাদেশে 2টো কল পাব, ইন্ডিয়াতে 6টা এসে গেছে। গুড। বড় চওড়া খাম থেকে দ্রুত বার করতে করতে যোগু মামা বললেন, তুই দেখেছিস? না রে, ইনফ্যাক্ট সময় পাইনি। চিফ সেক্রেটারি মিটিং থেকে বেরোনোর সময় ধরিয়ে দিল। তারপরেই পার্থবাবুর ফোন এলো। যোগু মামা স্টেপল করা 6টা সেট ডকুমেন্ট দেখে যাচ্ছেন। সিম কার্ডগুলো বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক কোম্পানির, বিভিন্ন জায়গার। সঙ্গে অখিল বড়ুয়ার পাসপোর্টের জেরক্স, কোনোটায় আবার আই কার্ডের জেরক্স। আগরতলা, গুয়াহাটি, স্কুল, কলকাতা। 5 নম্বরে এসে যোগু মামা ঝুঁকে পড়লেন। সিম কার্ডের মালিক অখিল বড়ুয়া নয়, বরং মণিমালা বড়ুয়া। সঙ্গে মণিমালার আই কার্ডের জেরক্স রয়েছে। ঠিকানা 2/23 জেল রোড, শিলং, মেঘালয়। 6 নম্বর দেখলেন, হ্যাঁ ওতেই অখিল বড়ুয়াই রয়েছে। দিল্লির সিম 5 নম্বরটা এনে উপরে রাখলেন। টিভিতে খবর চলছিল। আজকের একটাই ব্রেকিং নিউজ, বারবার এইটাই দেখিয়ে যাচ্ছে। হঠাৎ যোগু মামা বললেন, আমার একটু কথা আছে, প্লিজ টিভির ভলিউমটা একটু কমান। আর সবাই সঙ্গে সঙ্গে মামার দিকে ঘুরে তাকালেন। মালা দেবীর কাছে আমার 3টি প্রশ্ন। 1, আপনি কি জন্মসূত্রে বাঙালি? 2, আপনার পুরো নাম কি মালা? 3, আপনার বিয়ের আগের পদবি কি? সত্যি বললে খুশি হব। মনে হলো যেন ঘরের মধ্যে বজ্রপাত হলো। সবাই বোবা হয়ে গেছে। মালা দেবী একেবারে নিশ্চুপ। কয়েক মুহূর্ত পরে তিনি বললেন, জানি না এই প্রশ্নগুলো এলো কেন, তবু আমি সত্যি কথাই বলছি। আমি বাঙালি নই, অসমিয়া। সমীরণের সঙ্গে নিজেদের পছন্দের বিয়ে। আমার পুরো নাম মণিমালা। অভিনয় জগতে ছোট নাম প্রেফার করে বলে মালা নামেই পরিচিত। আমার বাপের বাড়ি শিলংয়ে। থ্যাংক ইউ মালা দেবী অথবা মণিমালা দেবী। সত্যি কথা বলে আপনি সাহসের পরিচয় দিয়েছেন। এবার 4র্থ প্রশ্ন। প্লিজ আপনারা চমকে উঠবেন না। অখিল বড়ুয়া আপনার কে হন? আমার একমাত্র দাদা। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আবার ধন্যবাদ মালা দেবী। আপনার সত্যি কথা বলার সাহস দেখে চমকে উঠছি। কেন বলুন তো? উগ্রপন্থীর বোন হওয়া কি অপরাধ? উগ্রপন্থীর বোন কি উগ্রপন্থী? না, আমি তো তা বলিনি। আপনি আমায় ভুল বুঝছেন। অখিল বড়ুয়ার পার্সের মধ্যে পাওয়া একটা সিম কার্ড আপনারই নামে, আপনারই ছবি আই কার্ডে। দাদার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? ঠিক বোঝাতে পারবো কিনা আমি জানি না। ছিল, আবার ছিল না। মানে আমার দিক থেকে যোগাযোগের কোনো প্রশ্নই ছিল না, থাকা সম্ভবও নয়। কারণ সে কোন দেশে, কোন জঙ্গলে আছে, কোন নাম্বারে ধরা যাবে সেটা আমি জানতাম না। তবে দাদার দিক থেকে রেগুলার যোগাযোগ ছিল। সপ্তাহে দাদা 3-4 বার ফোন করত, খবরাখবর নিত। আগরতলায় এলে দেখা করত। একবার আমার পুরনো আই কার্ডের জেরক্স নিয়ে গেল। এখন বুঝছি কেন নিয়ে গেল। দাদা আমার চেয়ে 15 বছরের বড়। আমায় অসম্ভব ভালোবাসত। মালা দেবী শাড়ির আঁচলে চোখ মুছলেন। যোগু মামা লম্বা শ্বাস ফেললেন। তারপর আস্তে আস্তে বললেন, অখিল বড়ুয়া আগরতলায় নিয়মিত আসতেন? 4-5 মাস অন্তর ঠিক এসে যেত। আগরতলায় এলে আমার সঙ্গে বাড়িতে এসে দেখা করেও যেত। ভাগ্নের জন্য সব বিদেশি খেলনা নিয়ে আসতো, কিন্তু সেটা গভীর রাতে। আপনি পুলিশকে জানাননি?
উনি একজন উগ্রপন্থী জেনেও। ডক্টর মুখার্জি, আপনি কিন্তু এবার পুলিশি স্টাইলে জেরা করতে শুরু করলেন। আমি কিন্তু এটা আশা করিনি আপনার কাছ থেকে। দাদা সন্ত্রাসবাদী, কিন্তু তার চেয়েও আমার কাছে বড় পরিচয়, সে আমার একমাত্র দাদা। বোনের কাছে সে আসছে ভালোবাসার টানে। আমি পুলিশকে জানিয়ে দেব? এটাও কি সম্ভব? আপনি হলে কি করতেন? যোগু মামা সত্যি বলতে একটু অপ্রস্তুতি হয়ে পড়েছিলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, মানে নয়, এটাই বাস্তব। তাছাড়া ধরুন আমি তাকে ধরিয়ে দিলাম, পুলিশ আমায় 24 ঘন্টা প্রোটেকশন দেবে, ওর দল আমাদের ফ্যামিলিকে শেষ করে দেবে না? যোগু মামা কয়েক সেকেন্ড চুপ, তারপর তিনি বললেন, আর একটা প্রশ্ন করব, ইচ্ছে হলে উত্তর দেবেন, হলে দেবেন না। আপনার দাদা আগরতলায় এসে কোথায় শেল্টার নিতেন আপনি জানেন? জানি, ওর ঘনিষ্ঠ এক বন্ধুর বাড়ি। বন্ধু চেনেন? চিনি, কিন্তু এখন বলতে পারছি না। বলবেন না? তা বলিনি, বলেছি আপনাকে আলাদা করে বলবো, সবার সামনে নয়। ম্যাডাম, আপনার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যোগু মামা উঠে দাঁড়িয়ে বললেন, নিশ্চিন্তে থাকুন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পরে ফোন করে কথা বলে নেব। চম্পক, চল। দরজার দিকে কয়েক পা এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন। বললেন, ম্যাডাম, এটা অপশনাল। আপনার দাদার কোনো চিঠি বা ছবি যদি আপনার কাছে থাকে দেওয়া যাবে? কপি করে ফেরত দিয়ে দেব। নিশ্চয়ই দেব। আমার কাছে দাদার পুরনো চিঠি, টুকরো টুকরো লেখা কাগজ, ছবি সহ একটা ফোল্ডারে ভরে রাখা আছে। সব দেব আমি, শুধু দুটো কন্ডিশন। ওগুলো সব ফেরত চাই আমার। আর চাই দাদাকে যদি খুন করা হয়ে থাকে, খুনি ধরা পড়ুক। শিওর, সেদিকেই মৃত্যুটা এগোচ্ছে। এখন রাত 11:30। শান্ত শিষ্ট আগরতলা কখন যে ঘুমিয়ে পড়েছে, সব নিঝুম। কালে ভদ্রে দু একটা ট্রাকের গর্জন শোনা যাচ্ছে। আমাদের কারো চোখেই ঘুম নেই। চম্পক ভট্টাচার্য, যোগু মামা আর আমি। না, ভুল বললাম, এই তালিকায় শুভব্রত বাবুও আছেন। একটু আগে বাড়িতে বলে আসতে গেছেন। এর একমাত্র কারণ যোগু মামার নির্দেশ। চম্পক ভট্টাচার্য আর মতামত দিচ্ছেন না, যোগু মামার কথাই মেনে নিচ্ছেন। মামা জানিয়ে দিয়েছেন যা যা করার এখনই করে ফেলতে হবে, নতুবা আততায়ীকে ধরা আর সম্ভব হবে না। ডিজি বাংলো স্টাডি রুমে বড় টেবিলের উপর পাশাপাশি দুটো কম্পিউটার, একটা ডেস্কটপ, অন্যটা ল্যাপটপ। দুটোতেই নেট কানেকশন আছে। আপাতত যোগু মামা দেখছি বসে আছেন ল্যাপটপের সামনে। স্ক্রিনে অখিল বড়ুয়া হাসি মুখে তাকিয়ে আছে। 9টা নাগাদ পুলিশ হেডকোয়ার্টার থেকে বের হয়েছি। অখিল বড়ুয়ার শরীরে যে সোনার অলংকারটি পাওয়া গেছে সেটাকে অনেকবার দেখেছেন যোগু মামা। সোনার চেনের মধ্যে পানের আকৃতির একটা তাবিজ বা কবচ, সেটাও সোনার, বলতে গেলে চুনি পান্না বসানো। চেনটি কোমরে পরানো ছিল। ওখান থেকে আবার গেছি সবিরণ বাবুদের ফ্ল্যাটে। মণিমালা দেবী অপেক্ষা করছিলেন। যোগু মামা এবং চম্পকবাবু একান্তে কথা বলে নেমে আসেন। প্লাস্টিকের ফোল্ডারটি সোজা তুলে দেন শুভব্রত বাবুকে। ভাই শুভ, তোমাকে এখনই একটা কাজ করতে হবে। তোমার কম্পিউটার ইউনিটে গিয়ে এই ফোল্ডারের ছবি, চিঠি, লেখা সব স্ক্যান করে ফেলো। তারপর পেন ড্রাইভে তুলে নিয়ে এসো চম্পকের বাংলো। হ্যাঁ, কাজ হয়ে গেলে সব কম্পিউটার থেকে ডিলিট করে দেবে। কিন্তু এত রাতে? এত রাতে বলেই তো সুবিধে, কেউ নেই, তুমি নিশ্চিন্তে কাজটা করতে পারবে। শুভব্রত ফোল্ডার এবং পেনড্রাইভ মামাকে দিয়ে এই আধ ঘন্টা হলো বাড়ি গেছেন। প্রথমে ছবির সিরিজ, তারপরে ফ্যামিলির অ্যালবাম। অখিল, মণিমালা, বাবা মা, ভাই বোন সকলে। অখিল এবং তার এক বন্ধু পাশাপাশি আছে। পিছনে কলেজ বিল্ডিং। বন্ধুকে বড় চেনা চেনা লাগছে। অখিলের নানা সময়ের ছবি, সাদা কালো, কিছু তো আবার বিবর্ণও হয়ে গেছে। রঙিন ছবির মধ্যে অখিলের সঙ্গে মণিমালা, সমীরণ, বাচ্চা গ্রুপ ফটো। অখিল মণিমালার একসঙ্গে ছবিও আছে। অখিলের সাম্প্রতিক ছবিও রয়েছে, ন্যাড়া মাথা, গভীন। যোগু মামা একটাও কথা বলছেন না, মাউসে ক্লিক করে যাচ্ছেন। কোনো কোনো ছবি ফিরিয়ে এনে খুঁটিয়ে দেখছেন, ছবি বড় করছেন, জুম করছেন। এই সময়
মোবাইলে আওয়াজ হলো। চম্পকবাবু মোবাইলটা তুললেন। একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখেই সোজা হয়ে বসলেন। আরে বাস, এর মধ্যে পাঠিয়ে দিল রবিবারে। কি? যোগু মামা ছবি দেখতে দেখতে বললেন, দিল্লি থেকে বাকি সিম কার্ড দুটোর ডিটেলস, বাংলাদেশের দুটো। এটা কি 24 ঘন্টায় কাজ করে নাকি রে বাবা? আগে হ্যাঁ, এখানেই স্টেট পুলিশের সঙ্গে ওদের পার্থক্য। দেখ দেখ কি এলো। চম্পকবাবু ডেস্কটপ অন করলেন। নেট কানেক্ট করতেই মেলটা এসে গেল। দুটো সিম কার্ড, একই যুবকের, রবিউল হক, ঢাকার বনানী অ্যাপার্টমেন্টের ঠিকানা। একটা গ্রামের ফোন, অন্যটা বাংলা লিঙ্ক নেটওয়ার্কের। পাসপোর্টে জেরক্সের ছবি, জন্ম তারিখ, বাবা মার নাম সবই রয়েছে। যোগু মামা বিড়বিড় করছেন, ছেলেটা কি অখিলের ঢাকার এজেন্ট? হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তুই ফেসবুকে আছিস? হ্যাঁ আছি। কেন? চম্পক, তুই প্রিন্টটা বের করে নে। টুকলু, তুই ফেসবুক খুলে রবিউল হক সার্চ করে দেখ তো। ফেসবুক খুলে সার্চ চালালাম। 8 জন রবিউল হক। 4 জন রবিউল থাকে বাংলাদেশে, 3 জন আমেরিকায়, 1 জন ভারতে। কিরে, এই রবিউলের সঙ্গে ছবি মিলল? না, মেলেনি। গুড। এবার তুই রবিউল হক নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেল। কি মানে? আমি রবিউল? হ্যাঁ, তুমি যা বলছি করো। এই রবিউল হকের যা ইনফরমেশন পাওয়া গেছে সেগুলো দিয়ে ওর ছবি ইনসার্ট করে নতুন অ্যাকাউন্ট স্টার্ট করো। মামা যে কি চাইছেন কিছুই বুঝতে পারছি না। যাকে আমি জন্মে চিনি না সেই রবিউলের কিনা ফেসবুক অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। মামা স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। এবার রবিউল তার ফ্রেন্ডের জন্য সার্চ করবে দুটো নাম, কীর্তি কিশোর দেব বর্মন আর অখিল বড়ুয়া। আমি তো একেবারে মামা বলে কি? কিন্তু মামা মানে অখিল বড়ুয়া তো মারা গেছে। হ্যাঁ, তো কি হয়েছে? ওই নামে তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল কিনা জানবো না? তাছাড়া অখিল বড়ুয়া নামে কি পৃথিবীতে একটাই লোক আছে? সার্চ রেজাল্ট জানালো ফেসবুকে কীর্তি কিশোর আছে 3টে, অখিল আছে 7 জন। আমি তো একেবারে কনফিউজড। মামা মুচকি হেসে বললেন, এটা হচ্ছে জাস্ট অন্ধকারে ঢিল মারা, যদি লেগে যায় গেল। এখন এদের ছবি দেখব? দেখতে পারিস, তবে অনেকে ভুলভাল ছবি দিয়ে রাখে। তার চেয়ে একটা কাজ কর, এই 10 জনের মেসেজে গিয়ে এরকম লেখ, আমি ঢাকার রবিউল, অনেক দিন কন্ট্যাক্ট নেই, যদি আমাকে চিনতে পারেন, যদি আমায় আপনার মনে পড়ে, দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি আপনার বন্ধু হতে চাই, চ্যাট করতে চাই। করলাম। একই মেসেজ 10 জনকে কপি করে পাঠিয়ে দিলাম। সেন্ড। নেক্সট। ওয়েট অ্যান্ড সি। চম্পক, তুই বরং দিল্লিতে একটা মেল পাঠিয়ে দে। রবিউল হক কি এখনও ঢাকার ওই ঠিকানায় থাকে? প্রফেশন কি? ইন্টারপোলের মাধ্যমে খবর পেয়ে যাবি। ও আরেকটা কথা, তোর লেটেস্ট ইনফরমেশন এলো? ওই বাড়ির? হ্যাঁ, কেউ বেরোয়নি, কেউ ঢোকেওনি। ঘন্টাখানেক আগে জানিয়েছিল আলো নিভে গেছে। ত্রিপুরেশ্বরী মন্দির কি উদয়পুরে? হ্যাঁ, পাশেই। মাতাবাড়ি বলে ডাকে। হঠাৎ কেন? একটা পদ্য শুনবি? পদ্য? হ্যাঁ, ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে পয়ার ছন্দে লেখা। বহুকাল আগে কোনো এক রামগঙ্গা বিশারদ লিখেছিলেন কৃষ্ণমালা নামের পুঁথি, তার থেকে জেরক্স করা, তলায় পেন্সিলে সেটাও লেখা। পেলি কোথায়? মণিমালার ফোল্ডারের মধ্যে, ওর দাদা রাখতে দিয়েছিল। দাদা মানে অখিল বড়ুয়া? অদ্ভুত, সে পুঁথি পেল থেকে? শুভব্রতবাবু নিঃশব্দে ঘরে ঢুকেছেন। তিনি বললেন, মাঝে আমার ত্রিপুরার রাজ ফ্যামিলি নিয়ে খুব ইন্টারেস্ট হয়েছিল। তখন বোধহয় বৃহৎবঙ্গ বইয়ে রামগঙ্গা বিশারদের নামটা পড়েছিলাম। মহারাজা কৃষ্ণমাণিক্যের সভাকবি ছিলেন। তাই? দারুণ বললে তো। যোগু মামা চোখ বড় বড় করে বললেন, এতক্ষণে একটু একটু ক্লিয়ার হচ্ছে। আমার মনে হয়েছে এটা একটা ধাঁধা। এবার শোন, আসল মানেটা বের করতে হবে। ত্রিপুরেশ্বরী মাতৃকথা শুনো পুণ্যবান, যতেক শুনো ততেক পূরণ হবে মনস্কাম। সতীর দক্ষিণ পদ পড়িলা হেথায়, কৃষ্ণ তার লক্ষ্মী আসন পাতিল সেথায়।
ফলক মাঝে কৃষ্ণদেব করে নিরীক্ষণ, 30 পৈঠা বংশীধর কষ্টে নামাইল, বাম পদে 20 পদ মাপিয়া আগাইল। বংশীধরী শটবার কর আকর্ষণ, সফল হইলে যেন মাতার দয়ায়, কৃষ্ণদেব এবে তোমার হইবে সহায়। কি ধাঁধারে যোগু, হ্যাঁ? কৃষ্ণের ছড়াছড়ি সেকেলে কবিদের খেয়ে দে কাজ ছিল না এসব করে বেড়াতো। কাজ একটাই, রাজাকে খুশি করা। শোন, যেখানেই এরকম পদ্যের ধাঁধা দেখবি বুঝবি সোনা দানা গুপ্তধনের ব্যাপার আছে। গুপ্তধন? হ্যাঁ, শুভব্রতর কথায় সেটাই মানে দাঁড়াচ্ছে। কৃষ্ণমাণিক্য সোনাদানা লুকিয়ে রেখেছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। কবিকে ডিরেকশন দিয়ে পদ্যে ধাঁধা লেখালেন। তখনকার সময়ে রাজায় রাজায় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। যদি যুদ্ধে মরে যায় তাই বংশধরদের জন্য লিখে রাখত। তারা যদি হেঁয়ালি সলভ করতে পারে গুপ্তধন পাবে, নয়তো পাবে না। কিন্তু কবি, সে যে গুপ্তধনের হদিস জানতো। কবি? সে বেঁচে থাকতো নাকি? রাজারা বেসিক্যালি খুব নিষ্ঠুর প্রকৃতির ছিল, কোনো সাক্ষী রাখতো না। আজকেই একটা ঘটনার কথা পড়লাম। এই ত্রিপুরার শ্রেষ্ঠ রাজা ধনমাণিক্য অনেক ভালো কাজ করেছিলেন। সেই ধনমাণিক্য চট্টগ্রামের দিকে কয়েকটা খুব সুন্দর মন্দির তৈরি করালেন। মন্দির দেখে খুশি হয়ে রাজা আর্কিটেক্টকে বললেন, কি হে, তুমি এর চেয়েও সুন্দর মন্দির বানাতে পারবে? আর্কিটেক্ট বলল, হ্যাঁ হুজুর, আরও সময় আরও টাকা পেলে এর চেয়েও ভালো মন্দির বানাতে পারি। রাজা বললেন, বেশ। সেই রাতেই লোকটাকে খুন করা হলো, ও যাতে অন্য কোনো রাজার হুকুমে ওর চেয়ে ভালো মন্দির বানাতে না পারে। সাংঘাতিক। তুই বলছিস তার মানে কবির রামগঙ্গার? নিশ্চয়ই গঙ্গা প্রাপ্তি হয়েছিল। এবার বলো দেখি, হেঁয়ালিটা শুনে তোমরা কি বুঝলে? এইটুকু বুঝেছি, এর মধ্যে দুজন কৃষ্ণ আছে। একজন রাজা কৃষ্ণ, অন্যজন ঠাকুর কৃষ্ণ। রাইট, ঠিক বুঝেছিস টুকলু। কৃষ্ণ তার লক্ষ্মীর আসন পাতিল বলতে ধনরত্ন বুঝিয়েছে। পৈঠা মানে সিঁড়ি, অর্থাৎ 30 সিঁড়ি নামতে হবে, তারপর বাঁদিকে 20 পা এগোতে হবে। এগোলেই একটা লোহার ফলক দেখা যাবে, তাই তো? আমি তরতর করে বলে গেলাম। সেই ফলকে বাঁশি হাতে কৃষ্ণের মূর্তি রয়েছে। ওটা আসলে একটা বড় সিন্দুক। বাঁশিতে 60 বার টান মারলে বা ঘোরালে সিন্দুক খুলে যাবে, আর তার মধ্যেই কৃষ্ণ মাণিক্য সম্পত্তি। Am I right? ওয়ান্ডারফুল, 200% কারেক্ট। তবে শট মানে 6। বাঁশিটাকে 6 বার ঘোরাতে হবে, 60 বার নয়। তো রয়্যালের বিরিয়ানি পাওনা রইল। তার মানে ওই সিন্দুকের ভেতরে কৃষ্ণ মাণিক্য সিংহাসনটা আছে, যেটা উনি শমশের গাজীর আক্রমণের সময় নিয়ে পালিয়ে গিয়েছিলেন। থাকলে শুধু সিংহাসন কেন, ত্রিপুরা রয়্যাল ফ্যামিলির আসল মুকুটখানাও পেতে পারিস। ওটাও আর পাওয়া যায়নি। তাছাড়া অন্য হীরে জহরত নিশ্চয়ই থাকবে। যোগু মামা একটু থেমে বললেন, কিন্তু আসল প্রশ্ন হলো, এই দুষ্প্রাপ্য পুঁথির একখানা পৃষ্ঠার জেরক্স অখিল বড়ুয়ার কাছে গেল কিভাবে? অখিল বড়ুয়া সেটা বোনকে রাখতে দিল কেন? সবাই আমরা চুপ। কারো কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর নেই। শুধু তাই নয়, আরেকটা অদ্ভুত লিস্টও অখিল নিজের হাতে লিখে বোনের কাছে রাখতে দিয়েছিল। এই দেখো। কম্পিউটার স্ক্রিনের রুল টানা কাগজে হাতে লেখা একটি ছবি ফুটে উঠেছে। রয়্যাল কালেকশন 1 কাছাড়, 2 মণিপুর, 3 কামেলা, 4 শ্যাটা অর্থাৎ সিলেট, 5 হিরাম্বা মানে আসাম, 6 আরাকান অর্থাৎ চিটাগং বোধ হয়। তারপরে টাইটেল হ্যান্ডেড ওভার টু কে on 25/2005, 41/105, 32/30/220/54 এবং সবশেষে 482। এই 482 সংখ্যাটির অর্থ কি? রয়্যাল কালেকশন বলতে কি বোঝাতে চেয়েছে? কে লোকটাই বা কে, যাকে অখিল 2005 সালে সব বুঝিয়ে দিয়েছে? এবার অখিলকে লেখা ওর ত্রিপুরার বন্ধুর চিঠিখানা পড়ো। প্রিয় আশা করি সব কুশল। বহুদিন তোমার পত্র পাই নাই।
সেজন্য আমার কাছে তোমার যে ঠিকানা ছিল সেইখানেই পত্র প্রেরণ করলাম। আমরা এক প্রকার আছি, কাজকর্ম চলছে, তবে আজকাল এখানে খুব সতর্কভাবে কাজ করতে হচ্ছে। মনে হয় এই খরদৃষ্টি কিছুদিনের মধ্যেই শিথিল হবে। তখন উদ্দেশ্য সাধনের জন্য আরও কঠিনভাবে আমাদের অগ্রসর হতে হবে। তোমার জয় হোক। 1 আষাঢ় 1410 বঙ্গাব্দ, ইংরাজি 16 জুন 2003, আগরতলা, ত্রিপুরা। একটা ব্যাপার বোঝা যাচ্ছে, কে এবং ক একই লোক। বেশ অনেকক্ষণ পরে শুভব্রত বাবু বললেন, ত্রিপুরার এই বন্ধুর সঙ্গে অখিল বড়ুয়া নিয়মিত যোগাযোগ ছিল। অবশ্যই। মণিমালা বলেছে দাদা আগরতলা এসে বরাবর ওখানেই উঠত, এই বর্ডার দিয়েই বাংলাদেশে পারাপার করত। এই চিঠি আর কাগজগুলো দেখে আরও বোঝা যায় দুজনের মধ্যে কোনো জয়েন্ট বিজনেস ছিল। মণিমালা তার নাম আমাদের বলেছেন, কিন্তু শুধু বললে তো হবে না, প্রমাণ চাই। অখিল বড়ুয়ার খুনের মোটিভ এখন পরিষ্কার। লুঠের মালের বখরা নিয়ে মতান্তর, মনান্তর এবং খুন। একজনকে উড়িয়ে দেওয়া মানে অন্যজন পুরো মালিক। কটা বাজলো চম্পক? 2টো। চল। জনশূন্য পথ, মাঝে মাঝে সোডিয়াম ভেপারের হলুদ আলো বিছিয়ে আছে রাস্তায়। শ্যামলী বাজার থেকে কর্নেল চৌমোহনী পৌঁছতে লাগলো মাত্র 5 মিনিট। গাড়িতে উঠে যোগু মামাকে প্রশ্ন করেছিলাম, তুমি লুঠের মাল বললে কেন? লুটের মালই তো। আলফার দলবল দিয়ে অখিল লুটপাট করে নিয়ে আসতো, তারপর বন্ধুর জিম্মায় রাখত। রয়্যাল কালেকশনের মানে এখনো বুঝিসনি? সিলেট, মণিপুর, চট্টগ্রাম এই সব এলাকায় এককালে ছোট বড় রাজ ফ্যামিলি ছিল। তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনাদানাও ছিল। অখিল খুঁজে খুঁজে তাদের লোকেট করে ডাকাতি করত। এইসব অর্নামেন্টের অ্যান্টিক ভ্যালু কোটি কোটি টাকা, বিদেশে লাখ লাখ ডলার পাউন্ডে বিক্রি হয়। অত বড় উগ্রপন্থী সংগঠন চালাতে গেলে খরচ আছে না? লক্ষ্য করে দেখ, হেরম্ব অর্থাৎ আসাম থেকে সব থেকে বেশি মাল পাওয়া গেছে। আলফার ঘাঁটি আসাম। কিন্তু সংখ্যার অর্থ কি? ওজন হতে পারে বা অর্নামেন্টের সংখ্যা হতে পারে, ঠিক ক্লিয়ার নয়। প্যালেস কম্পাউন্ডের পাশেই প্রাচীন অট্টালিকা, অর্ধচন্দ্রাকৃতি খিলান, শীর্ষে গম্বুজ, পোর্টিকো। আলো জ্বলছে না। আমাদের গাড়ি দুটো এসে থামল। লক্ষ্য করলাম রাস্তার দুধারের আলো ছায়ায় কিছু সশস্ত্র পুলিশ দাঁড়িয়ে আছে। চম্পকবাবু, 2জন পুলিশ অফিসার এবং আমরা এসে দাঁড়িয়েছি প্রধান ফটকের সামনে। কে আছো? গেট খোলো। পুলিশরা লোহার গেট ঝনঝন করে ঝাঁকাচ্ছে। অন্ধকার ফুঁড়ে 2জন সিকিউরিটি চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলো। স্যার, রাজাবাবু নাই স্যার। আগে গেট খোলো। ওরা গেট খুলে দিল। চম্পকবাবু বললেন, আর কে আছে? রাজা সেক্রেটারি, কি যেন নাম? স্যার, নৃসিংহ প্রসাদ চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, সে কোথায়? এখানেই থাকে তো? আরে ডাকো তাকে, ডাকো। আমরা এবার দরতালারে। এক এক করে সারা বাড়িতে আলো জ্বলে উঠছে। সত্য কাঁচা ঘুম ভেঙে উঠেছেন। কাঁচা পাকা চুল, মাঝবয়সী, গেঞ্জির উপর জামা চাপিয়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছেন নৃসিংহবাবু। নৃসিংহবাবুর চোখে মুখে তখন আতঙ্ক। নমস্কার স্যার, কি হয়েছে স্যার এত রাতে? ভেতরে চলুন। আসুন স্যার। দোতলায় উঠতে উঠতে চম্পকবাবু বললেন, আপনার রাজা কোথায়? নেই স্যার, 5টায় হঠাৎ বললেন বেরোচ্ছি, শিলং যাব। তারপর গাড়ি নিয়ে বোধহয় এয়ারপোর্টের দিকেই চলে গেলেন। 5টায়? আমি 5:30টায় ফোন করলাম। নিশ্চয়ই আপনি ফোন ধরেছিলেন। বললেন যে রাজাবাবু ঘুমোচ্ছেন। বলেছি স্যার, আমি স্যার মাইনে করা কর্মচারী। উনি তেমনই বলতে বলেছেন। কি আর করব স্যার বলুন? রাতের বেলায় শঙ্করশুভ্রবাবু ফোন করেছিলেন, তাকেও স্যার একই কথা বলেছি। এর জন্য এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি, সেটা কি জানেন? সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ধমকে উঠলেন। আরেকজন মোবাইলে কারো সঙ্গে কথা বলছিলেন। ফোন ছেড়ে চম্পকবাবুকে বললেন, এটাও মিথ্যে কথা স্যার। 5টায় এখান থেকে বেরোলে শিলং যাওয়া যায় না। এইমাত্র জানলাম আগরতলা গৌহাটি লাস্ট ফ্লাইট ছেড়েছে 5:15 নাগাদ। ওকে যা বলতে বলেছে তাই বলছে। নৃসিংহবাবু, এয়ারপোর্ট থেকে আপনাদের গাড়ি ব্যাক করেনি?
না স্যার, রাজাবাবু বললেন গাড়ির ড্রাইভারের জিম্মায় কদিন থাকবে। ড্রাইভারের মোবাইল নেই? আমার কাছে নম্বর নেই স্যার, নতুন ড্রাইভার, পরশুই জয়েন করেছে, আমি তাকে চিনিও না। পুরনো ড্রাইভার 1 সপ্তাহ ছুটিতে করিমগঞ্জে গেছে। এই লোকটা কারো চিঠি নিয়ে এসেছিল, তাই বাবু রেখে দিল। আমরা এখন রাজবাড়ি ড্রয়িং রুমে। মাহাগানি কাঠের আসবাব, প্রাচীন আমলের সোফা, কাউচ, ইজি চেয়ার, ঝাড়লণ্ঠনও রয়েছে। 2-3টে দরজা দিয়ে কাজের লোকরা উঁকি ঝুঁকি দিচ্ছে বটে। বসুন নৃসিংহবাবু। যোগু মামা চতুর্দিক নিরীক্ষণ করছিলেন। এবার তিনি বললেন, আপনার কাছে কয়েকটা কথা জানার আছে। কি চম্পক, এখানেই বসি? চম্পকবাবু ইশারায় একজন অফিসারকে ডাকলেন। নিচু গলায় বললেন, সব ঘরগুলো সার্চ করুন। কীর্তি কিশোরের ছবি আর গাড়ির নাম্বার দিয়ে সর্বত্র রেড অ্যালার্ট পাঠান এখনই। মনে হচ্ছে এখনো বর্ডার ক্রস করেনি। পার্টিকুলারলি যোগু মামা তারই মাঝে ফিস ফিস করে কিছু যোগ করলে। অফিসার হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। নৃসিংহবাবু, আপনাকে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারই ভালোর জন্য। একটাও মিথ্যে কথা বলবেন না। জানেন নিশ্চয়ই আলফা উগ্রপন্থী অখিল বড়ুয়ার ডেড বডি গতকাল রাতে সিপাহী জলায় পাওয়া গেছে। সেখানে আমরা এবং আপনার রাজাবাবু প্রেজেন্ট ছিলেন। সেই মৃত্যুর তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছি। আপনি মিথ্যে কথা বললেই ধরে ফেলব, আপনার কঠিন সাজা হয়ে যাবে। বিরাট হল ঘরে দুটো সাবেক আমলের ফ্যান ঘুরছে, তবু নৃসিংহবাবু দরদর করে ঘামছেন। চশমার ফাঁক দিয়ে একজোড়া সার্চ লাইট তার উপরে নিবদ্ধ হয়ে রয়েছে। বলুন স্যার। আপনি কতদিন এ বাড়ির সঙ্গে যুক্ত? স্যার 10 বছর। বাহ। আচ্ছা, আপনার রাজাবাবু কি কাল পর্যন্ত একাই ছিলেন? না, 4 দিন আগে একজন সন্ন্যাসী তার কাছে এক শিষ্যকে নিয়ে আমাদের এখানে আসেন। সন্ন্যাসী? হ্যাঁ স্যার, এবার উনি এসেছিলেন দাড়ি গোঁফ ঢাকা সন্ন্যাসী বেশ ধরে। স্যার, আপনি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। ছেলে মেয়ে পরিবার নিয়ে আমি সংসার করি স্যার। বলছি তো, আপনার প্রোটেকশনের পুরো দায়িত্ব প্রশাসনের। ভয় পাবেন না। বন্ধু কে আমরা জানি। উনি কি একবার এক ছদ্মবেশে আসতেন? হ্যাঁ স্যার, রাজাবাবুর অনেক পুরনো বন্ধু। একবার এলেন পাক্কা সাহেব, আর একবার এলেন মুসলমান মৌলবি সেজে, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি। রাজাবাবু কি ওকে প্রত্যেকবারই শেল্টার দিতেন? হ্যাঁ স্যার, উনি বরাবর এখানেই উঠতেন। 3-4 দিন থাকতেন, চলে যেতেন। কোথায় যেতেন সেটা জানি না। যে কদিন থাকতেন কি করতেন বন্ধু? ওনার বোন এখানেই থাকে, তার সঙ্গে দেখা করতে যেতেন। রাজাবাবু গাড়ি দিতেন, নানান লোকজন দেখা করতে আসতো, বেশিরভাগ সন্ধ্যের পর। বাকিটা সময় বই পড়তেন আর রাজাবাবুর সঙ্গে স্টাডি রুমে আলোচনা করতেন। কি আলোচনা হতো শুনেছেন কখনো? না, দরজা বন্ধ থাকতো, কারোর ঢোকা মানা ছিল। একবার আমাকে পেন আর কাগজ দেওয়ার জন্য রাজাবাবু আমাকে ডেকে পাঠালেন। ঘরের মধ্যে ঢুকে দেখি নৃসিংহবাবু সঙ্গে সঙ্গে থেমে গেলেন। কপালের ঘাম মুছলেন তার রুমালে। হ্যাঁ, কি দেখলেন? দেখলাম টেবিলের ওপর একটা বড় ম্যাপ। ত্রিপুরা, বাংলাদেশ, আসাম, মণিপুর, বলতে পারেন স্যার টোটাল নর্থ ইস্ট। তার মাঝে মাঝে লাল লাল ফুটকি। আমার হাত থেকে পেন পেপারটা ছিনিয়ে নিয়ে রাজাবাবু ধমকে উঠলেন, কি দেখছো হা করে, যা এখান থেকে। আমি পালিয়ে এসেছিলাম স্যার। যোগু মামা কিন্তু ইতিমধ্যে চম্পকবাবুর দিকে দেখলাম বেশ অর্থবহ দৃষ্টিতে তাকালেন। চম্পকবাবু অস্ফুটে বললেন, বাঘের গড়ে ঘুঘের বাসা। আর কোনো কথা? দুজনের ইন্টারাকশন? কি বলবো স্যার, জানি না আর বাঁচবো কিনা। আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলিটা ভেসে যাবে স্যার, ভেসে যাবে পুরো। এই সময় পুলিশের কর্তা দুজন ঢুকলেন, হাতে নানা রকম পরচুলা, গোঁফ এবং তাঁড়ি। স্যার, একটা ঘরে সব বোঝাই নানা রকম ড্রেস মেটেরিয়ালও রয়েছে। শুনলাম নৃসিংহবাবু বলেছেন। একটা ঘর লকড, খোলা যাচ্ছে না স্যার। লক ভেঙে ভেতরে ঢুকুন। সন্দেহজনক সমস্ত কাগজপত্র যা যা পাবেন সমস্ত কিছু সিজ করুন। যান। হ্যাঁ বলুন নৃসিংহবাবু, নিশ্চিন্তে বলুন। না বললে বরং বেশি বিপদ। কত কাল যে আপনাকে জেলের ঘানি টানতে হবে জানি না। স্যার, বছরখানেক আগে একবার উনি যখন এসেছিলেন
রাতে ডিনারের পর দুজন ছাদে গিয়ে গল্প করছিলেন। সেই সময় কোনো একটা ফোন এসেছিল, তাই রাজাবাবুকে ডাকতে আমি ছাদে গিয়েছিলাম। তখন শুনছিলাম উনি বলছিলেন, জায়গাটা সেফ তো, সব ওখানে ঢুকিয়ে রাখছো, অন্য কেউ বাটপাড়ি করতে পারবে না তো? রাজাবাবু বলেছিলেন, অসম্ভব, 300 বছর ধরে ওইসব রাখা রয়েছে, কেউ খুঁজেও পায়নি আর পাবেও না, ও নিয়ে তুমি চিন্তা করো না। ব্যাস এইটুকুনি। এ কথা শুনে আপনার কিছু ধারণা হয়েছিল নৃসিংহবাবু? মনে হয়েছিল ওনাদের কোনো গোপন কুঠুরি আছে, যেখানে ওনারা ধন সম্পত্তি রাখেন। ধন সম্পত্তি বলতে? স্যার সত্যি আমি জানি না, আমি সত্যি বলছি। জায়গাটা কোথায়, এনি আইডিয়া? না স্যার, ভগবানের দিব্যি। বুঝলাম। এখনো পর্যন্ত মনে হচ্ছে আপনি সত্যি কথাই বলছেন নৃসিংহবাবু। যোগুমামা অনেকক্ষণ ধরে একটা সিগারেট ধরলেন। গল গল করে ধোঁয়া ছেড়ে তিনি বললেন, এইবার কালকের ঘটনা বলুন। কালকের ঘটনা? নৃসিংহবাবু এক মুহূর্তের জন্য ভাবলেন, তারপর আস্তে আস্তে বললেন, কাল খুব চেঁচামেচি হলো। চেঁচামেচি? হ্যাঁ স্যার, 5টা নাগাদ স্টাডি রুম বন্ধ করে দুজনে বসেছিলেন। সকালে রাজাবাবু আমায় বলেছিলেন সন্ধ্যের পর থাকবেন না, নেমন্তন্ন আছে। 6টা বেজে গেলেও যখন রাজাবাবু নিচে নামলেন না, আমি কি হলো দেখতে ওপরে উঠেছিলাম। স্টাডি রুম ভেতর থেকে বন্ধ ছিল, তবুও দুজনে গরম গরম শব্দ বাইরে আসছিল। বন্ধু বলছিলেন, বেঈমান, বিশ্বাসঘাতক, এখন চোখ পাল্টি করছো। রাজাবাবু বললেন, বেঈমান তুমি, এতদিন ধরে তোমাকে শেল্টার দিলাম, ভুলে গেলে? লজ্জা করে না? তারপরে? আরো অনেক কিছু স্যার, ঠিক পরপর মনে পড়ছে না, জানেন তো। হ্যাঁ, একজন বলছে সব হিসেব আমার কাছে আছে, অন্যজন বলছে কিসের হিসেব, যা বলবো সেটাই হিসেব, বলছে আর কটা দিন ওয়েট করো, তস হয়েছে না। আবার অন্যজন বলছেন, না ওয়েট করতে পারবো না, আমার খুব টাকার দরকার। আবার অন্যজন বলছে ক্লায়েন্ট পাচ্ছি না। একজন বলছে আমি এনে দিচ্ছি, তুমি রাজি হচ্ছ না কেন, তার মানে কি তুমি আমাকে ঠকাতে চাইছো? এই রকম কিছু। তারপর? একসময় ঝগড়া একটু কমতেই আমি নিচে পালিয়ে এসেছিলাম, যদি আমায় দেখে ফেলতো তাহলে সর্বনাশ হয়ে যেত। এরপর আধ ঘন্টা পরে ঠিক 6:45 নাগাদ ওরা বেরোলেন, রাজাবাবু আর ওই সন্ন্যাসী বেশে ওই বন্ধু আর ওই নতুন ড্রাইভারটাকে সঙ্গে করে। আর সন্ন্যাসীর সেই শিষ্য, সে গেল কোথায়? আপনি একটু আগে বলছিলেন এবার ওর সঙ্গে আরও কেউ একজন এসেছিল স্যার, কিন্তু স্যার সত্যি বলছি, প্রথম রাতের পর তাকে আর দেখিনি। মনে হয় সকালে উঠেই কোথাও চলে গেছে, এরকম তো প্রায়ই হতো। আমার পরের প্রশ্ন, দুজনের পোশাক কি ছিল? পোশাক? আবার একটু থামলেন, তারপর নৃসিংহবাবু বেশ ভেবে চিনতে বললেন, রাজাবাবুর একই পোশাক, চুনোট করা ধুতি, বাঁ দিক কাটা চিকনের কাজ পাঞ্জাবি, হালকা চাদর আর পায়ে পামশুজ। আর সন্ন্যাসীর? লাল রঙের ধুতি, লুঙ্গির মতো জড়ানো, ওপরে ফুল হাতা লাল ফতুয়া, পায়ে খড়ম, গায়ে লাল চাদর, কপালে লাল তিলক, কাঁধে একটা লাল ঝোলা। বাহ, নিখুঁত বিবরণ। নৃসিংহবাবু, ওরা যখন বেরোচ্ছিল তখন ঝগড়ার কোনো চিহ্ন ছিল কি? না স্যার, পুরো নর্মাল। রাজাবাবু আমায় বলে গেলেন রাতে খাবো না, ঠাকুরকে বলে দিও। গুড। ফিরলেন কখন, মানে আপনি তখন জেগেছিলেন? হ্যাঁ স্যার, বই পড়ছিলাম। রাজাবাবু গাড়ি থেকে একাই নামলেন, আস্তে আস্তে উপরে উঠে এলেন। রাজা সাহেবের বন্ধু? না স্যার, তিনি ফেরেননি। রাজাকে জিজ্ঞেস করেননি বন্ধুর কথা? হ্যাঁ স্যার, সকালে কাগজে খবরটা পড়েছি তো, তাছাড়া সকাল থেকে রাজাবাবুর ঘরের দরজা বন্ধই ছিল। 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে ঘরে গিয়ে শুয়েছিলাম। আমি 12টা নাগাদ বাইরে থেকে নক করেছিলাম, ভেতর থেকেই বললেন শরীর ঠিক নেই, লাঞ্চ ঢাকা দিয়ে রাখতে বলো, ফোন এলে বলো ঘুমোচ্ছি। 4টে নাগাদ ঘরের সামনে গিয়ে দেখলাম দরজা তখনও বন্ধ, লাঞ্চের প্লেট খালি, তার মানে খেয়ে গিয়ে ফের শুয়ে পড়েছেন। একবার ভাবছিলাম ডাক্তার ডাকবো কিনা, তার আগেই 5টার সময় উনি গটগট করে বেরিয়ে গেলেন। আমায় শুধু বললেন শিলং যাচ্ছি, কেউ ফোন করলে ঘুমোচ্ছি বলে দিও। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে নিয়ে নৃসিংহবাবু থামলেন, সামনে রাখা জাগ থেকে ঢকঢক করে জল খেলেন। থ্যাংক ইউ নৃসিংহবাবু, অনেক উপকার করলেন। আপনার প্রোটেকশনের দায়িত্ব আমাদের।
বলে যোগুমামা দাঁড়িয়ে পড়লেন। এই সময় পুলিশের 2 কর্তা আবার ড্রয়িং রুমে ঢুকলেন। একজন বললেন, স্যার স্টাডি রুমে এই মোবাইলটা পেয়েছি, তবে বন্ধ আছে। ওটা কীর্তি কিশোরের, ইচ্ছে করে ফেলে গেছে। ওই ওয়েস্ট পেপার বাক্সটা নিয়ে এলেন কেন? স্যার এর মধ্যে প্রচুর পুরনো চিঠিপত্র ফেলে দেওয়া হয়েছে। তাই দেখি। ওয়েস্ট বক্সে গোছা গোছা চিঠি, বেশ কিছু চিঠি বিবর্ণ হয়ে গেছে। চিঠিগুলির লেখক লিখেছে কে। দ্রুত চোখ বোলাতে বোলাতে একটা চিঠি তুলে নিলেন যোগুমামা। তারপর তিনি বললেন, চম্পক চল এবার আলটিমেট ডেস্টিনেশন। আর হ্যাঁ, নৃসিংহবাবুকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নে। সে কি স্যার? নৃসিংহবাবু যেন আর্তনাদ করে উঠলেন। হ্যাঁ, আমি তো সব কিছু স্বীকার করলাম, তাও আমায় জেলে যেতে হবে? দূর মশাই, আপনারই সেফটির জন্য 2-1 দিন পুলিশের জিম্মায় থাকতে হবে। 7টা গাড়ির কনভয় একই সাথে ছুটছে। চম্পকবাবু পুলিশ ড্রাইভারকে পিছনে পাঠিয়ে নিজেই বসেছেন ড্রাইভিং সিটে। পাশে মামা, মাঝে শুভব্রতবাবু এবং আমি। খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগছে অনন্ত সরকারের জন্য। বেচারি বাংলায় ঘুমোচ্ছেন, কিছুই জানেন না। ফাঁকা হাইওয়ে, বোলেরো ছুটছে ঝড়ের বেগে, হু হু করে হাওয়া বইছে। অন্ধকার যেন পাতলা হয়ে আসছে, অল্প অল্প আলো ফুটছে। ঘড়িতে তখন 4:45। নরম সিটে হেলিয়ে বসতেই চোখ টেনে আসছে প্রবল ঘুমে। কিন্তু না, কিছুতেই ঘুমোনো যাবে না। আমরা যাচ্ছি উদয়পুর, রবীন্দ্রনাথের লেখার পটভূমি, তার প্রিয় প্রাচীন নগরী, রাজা উদয়মাণিক্যের গড়া ত্রিপুরার পুরনো রাজধানী। আমাদের গাড়ি সবার আগে, পিছনে পরপর পুলিশের জিপ, জিপসি, সুমো সবই আছে। রাস্তার মাঝে একটা গরু এসে পড়েছিল। স্পিড একটুও না কমিয়ে চম্পকবাবু দক্ষ হাতে তাকে পাশ কাটালেন। তারপর বললেন, যোগু, একটা খবর তোকে দেওয়া হয়নি রে। তোর সব অঙ্ক এখনো পর্যন্ত মিলে গেছে, কিন্তু গাড়িটাকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কোন গাড়ি? কীর্তি কিশোরের? TR 12121। যাবে কোথায়? রাস্তা তো একটাই নাকি? হ্যাঁ রে, সাকরাম পর্যন্ত টানা হাইওয়ে। তাহলে সেটাই তো, পুলিশ জানিয়েছিল বিশ্রামগঞ্জ ক্রস করেছে, কিন্তু 8 ঘন্টা আগে উদয়পুর পুলিশ কন্ট্রোল জানালো যে ওই নাম্বারের কোনো গাড়ি শহরে ঢোকেনি। গাড়িটা বিশ্রামগঞ্জ কখন ক্রস করেছে? 2টো নাগাদ। তার মানে প্রায় 3 ঘন্টা আগে। যোগুমামা বেশ চিন্তিতভাবে বললেন, আশ্চর্য, গেল কোথায়? অন্য কোথাও চলে গেল? কেন যাবে? চম্পক, এই ত্রিপুরেশ্বরী মন্দিরে ফোর্স পোস্টিং আছে? অবশ্যই, কাল রাত থেকে। চম্পকবাবুর মোবাইল ভাইব্রেট করতে শুরু করলো। হ্যালো, পাওয়া গেছে? কোথায়? স্ট্রেঞ্জ? আরে ওখানে 2টো আর্ম গার্ড পোস্টিং করুন তাড়াতাড়ি। তারপরেই ফোন কেটে দিয়ে তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, গাড়িটাকে পাওয়া গেছে, তবে অ্যাবান্ডন্ড অবস্থায়, ভেতরে কেউ নেই, লক করা। কোথায় পাওয়া গেল? হাইওয়ে থেকে অনেকটা ভেতরে, ঘন বাঁশের জঙ্গলের মধ্যে। অন্ধকার ছিল বলে খুঁজে পাইনি। বুঝেছি, কোনো রিস্ক নেবে না তাই নিজের গাড়ি ছেড়ে রেখেছে। আমি শিওর মন্দিরে ওরা যাবেই। অত কোটি কোটি টাকার ধন সম্পত্তি। দুদিকে পেরিয়ে যাচ্ছে সবুজ ক্ষেত, ছোট ছোট গ্রাম, পেট্রোল পাম্প, 2-একটা কোঠা বাড়িও দেখলাম। প্রবল হাওয়ায় জাঁকিয়ে ঘুম আসছে, কিন্তু ঘুমোনো যাবে না। যোগু, বিশ্রামগঞ্জ পেরোচ্ছি। আমরা কি থামবো? তুই গাড়িটা দেখবি? কোনো প্রয়োজন নেই, আগে ত্রিপুরেশ্বরী মন্দির। মামা, তুমি আমায় দিয়ে ফেসবুকে রবিউল হক নামে অ্যাকাউন্ট খোলালে তার কি হবে? কি হবে? কিছুই হবে না, আর দরকারই পড়লো না। তখনও আমি ভাবতে পারিনি এত এভিডেন্স আর উইটনেস এসে যাবে। ক্রিমিনাল বাড়ি ছেড়ে পালাবে। ও বাড়ি ছেড়ে পালিয়ে প্রমাণ করে দিল ও অপরাধী। না পালিয়ে উপায়ও ছিল না। কিন্তু প্রুফ? অজস্র। সবচেয়ে বড় প্রুফ মণিমালা। মণিমালার কনফেশনও আমাদের চোখ খুলে দিয়েছে। সেটাকে সাপোর্ট করলো নৃসিংহবাবু। সত্যি ভাবা যায় না, কীর্তি কিশোর তলে তলে উগ্রপন্থীদের আন্দোলনের পান্ডা, অথচ অ্যাপারেন্টলি পণ্ডিত মানুষ। ত্রিপুরার রাজ ফ্যামিলি নিয়ে বই লিখছে। কি কাণ্ড বলতো। কই রে শুভ, তোর তো কোনো সারা শব্দ পাচ্ছি না যে। শুভব্রতবাবু কখন যে নিঃশব্দে ঘুমিয়ে পড়েছেন টেরই পাইনি।
যোগু মামা সেদিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন, তারপর বললেন, আবার এটাও দেখ, কীর্তি কিশোর আর অখিল কলেজ লাইফের বন্ধু, কলকাতায় একসঙ্গে পড়তো, গভীর বন্ধুত্ব। অখিল ছাত্রনেতা হিসেবে ত্রিপুরায় এসেছিল যখন, রাজবাড়িতেই উঠেছিল, তখনও এরা কেউ উগ্রপন্থী হয়নি। পরে যখন ওদের দলে নাম লেখালো, অখিল লুটপাটের মাল বন্ধুর কাছে গচ্ছিত রাখতে শুরু করলো, তখন থেকে একটু একটু করে অবিশ্বাসের শুরু। অখিল আলাদা লিস্ট বানিয়ে বোনকে রাখতে দিচ্ছে, হেঁয়ালিটাও জেরক্স করে নিচ্ছে। অর্থাৎ অর্থাৎ চম্পকবাবু কথা কেড়ে নিয়ে বললেন, অখিলের মনে হতে শুরু করেছে যে কীর্তি যদি ঠিকঠাক ভাগ না দেয়, ও নিজেই সব উদ্ধার করবে। অথচ তারপরেও অখিল ছদ্মবেশে এসে রাজবাড়িতে উঠেছে, বন্ধুর সঙ্গে নেক্সট শট অ্যাকশন প্ল্যান করেছে। এছাড়া ওর কাছে আর কি অপশন ছিল বলো? ত্রিপুরার রাজবাড়ির মতো নিরাপদ আশ্রয় আর কোথায় পাবে? বিশেষত এই মুহূর্তে নর্থ ইস্টে উগ্রপন্থীদের হাল বেশ খারাপ। ত্রিপুরার জঙ্গি আন্দোলন শেষ, মণিপুরি, নাগা, মিজো, বোড়ো কোনো দলই সংগঠন ধরে রাখতে পারছে না, ছত্রভঙ্গ। সবচেয়ে বড় দল আলফা, তারা মেনলি লুকিয়ে থাকতো বাংলাদেশে, ওখান থেকেও এখন তাড়া খাচ্ছে। তোর অনন্তবাবুকে অখিল ভেবে ধরেও ফেলেছিলি, বেচারার কি দশা যে হতো। হাল লজ্জা দিস না ভাই, অখিলের ক্ষমতাটা ভাব। আমরা যেদিন রেড অ্যালার্ট দিয়ে পুলিশ এয়ারপোর্টে পোস্টিং করেছি, তার দুদিন আগে ও সন্ন্যাসী ছদ্মবেশে ঢুকে পড়েছে শহরে। হ্যাঁ, দুজনের কথা এর পরেও চলেছিল, কিন্তু সত্যি বলতে কখন যে ঘুমে তলিয়ে গেছি কিছুই জানি না। টুকলু, আয় টুকলু। মামার ডাকে তড়াক করে উঠে বসেছে। শুভব্রত বাবুও বসে চোখ কচলাচ্ছেন। ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে 7টা গাড়ির কনভয় দাঁড়িয়ে পড়েছে। দোকানপাট এখনো বন্ধ। বিরাট একটা দিঘি, কল্যাণ সাগর দিঘি বোধ হয়, বাংলার চালাঘরের আদলে তৈরি। মন্দিরের মাথায় কলস, পাছে ছোটোখাটো শিব মন্দির, বিষ্ণু মন্দির সবই আছে। কাল নেটে পড়ছিলাম এই মন্দিরও নাকি রাজা ধনমাণিক্যের তৈরি। 1501 সালে বোধ হয়। 1681 সালে রামমাণিক্য সংস্কার করেছিলেন। লোকাল পুলিশ এবং আমাদের ফোর্স চতুর্দিক ঘিরে ফেলেছে একেবারে। কল্যাণ সাগরের পাশেও দাঁড়িয়ে পড়েছে। প্রধান পুরোহিত সবই ঘুম থেকে উঠেছেন। তাকে পুলিশ কর্তারা ডেকে নিয়ে এলেন, সঙ্গে 3-4 জন সেবাইত। আমরা তখন মন্দির চাতালে। পুরোহিত পাণ্ডাদের চোখে মুখে তখন ভয়, উদ্বেগ। তারা একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। জয় মা। কি হয়েছে বাবু? কি অপরাধ? আপনাদের কোনো অপরাধ নেই ঠাকুরমশাই, অপরাধীরা এখানেই এসেছে, তাদের ধরতে আমরা এসেছি। মন্দিরের পুরোহিত সেবাইতরা বোধ করি এত কিছু আশাই করেননি। তারা নিজেদের মুখ চাওয়াচাই করছেন। মায়ের মন্দিরের দরজা খুলে দিন, আমরা ভেতরে ঢুকবো। এখনো তো পুজো হয়নি বাবু, আর পুজো না হলে মন্দিরে প্রবেশ নাস্তি। নাস্তি স্বাভাবিক সময়ে, আজ অস্বাভাবিক পরিস্থিতি, নইলে এত সকালে আমরা এসে আপনাদের বিব্রত করতাম না। যে পাপ হবে প্রায়শ্চিত্তের বিধানও রয়েছে। আপনি প্রবীণ মানুষ, জানেন, করে নেবেন। যা খরচা লাগবে দেওয়া হবে। এখন দয়া করে তাড়াতাড়ি আসুন, দেরি হলে খুব ক্ষতি হয়ে যাবে। যোগু মামার কথা শুনে প্রধান পুরোহিত কিছু আলোচনা করলেন সঙ্গীদের সঙ্গে। তারপর কোমর থেকে চাবি বের করলেন। লম্বা লম্বা শিকের ওপারে ত্রিপুরেশ্বরী অর্থাৎ মা কালীর মূর্তি, বড়ই সুসজ্জিত। আপনারা কোথায় যাবেন বাবু? মায়ের কাছে, ওই ঘরে ঢুকবো। পুরোহিত বড় করুণ চোখে তাকালেন, কিন্তু মামা শেষ পর্যন্ত বললেন, কিছু করার নেই, আমাদের যেতেই হবে। টুকলু, চম্পক, আয় তোরা। পুরোহিত এখন যন্ত্রের মতো এগোচ্ছেন। ছোট্ট ঘর, আলো বেশ কমই বটে, জানলা নেই। বয়স্ক মানুষটি যেন একেবারে বিস্ফারিত চোখে তাকালেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না যোগু মামার কথা। মামা আবার বললেন, মায়ের আসনের পিছনে লোহার ডালা আছে, আপনি জানেন? ডালার নিচে একটা সিঁড়িও আছে, জানেন? সঙ্গে সঙ্গে পুরোহিত বিড়বিড় করে বললেন, জানি, দেখেছি, একটা সিঁড়িও আছে, কিন্তু নিচে কেউ নামে না। এখন নামে না, আগে নামতো, আমরাও নামবো। বাবু, বাবা বলতেন নিচে মা মনসার
নাতিপুতিরা বাস করেন। রাতে মন্দির বন্ধ হয়ে গেলে তারা উঠে এসে মাকে রক্ষা করেন। জয় মা। বাবু, নিচে নামলে মৃত্যু অনিবার্য। হলে হবে, আমাদের উপায় নেই ঠাকুর মশাই। আপনাকে একটা কথা বলি। বলুন বাবু। পুরোহিত হাত জোর করলেন। নিচে একটা কুঠুরিতে ধনরত্ন সোনাদানা ভর্তি রয়েছে। ত্রিপুরার রাজপরিবারের সম্পত্তি, কয়েকশো বছর ধরে। পুরোহিত যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। আস্তে আস্তে বললেন, এরকম একটা প্রতিশ্রুতি শুনেছিলাম, তবে বিশ্বাস করিনি। সন্তর্পণে দেবী প্রতিমাকে পাশ কাটিয়ে পিছন দিকে চলে এসেছি। খুব সংকীর্ণ জায়গা, মিটমিটে আলো। শুভব্রতবাবু চওড়া মানুষ, তাই বাইরে দাঁড়িয়ে। দুজন পুলিশ কর্তাও আমাদের সঙ্গে আছেন। পাথুরে মেঝের সঙ্গে মিশে আছে লোহার ডালা। আংটা ধরে টান দিতেই সঙ্গে সঙ্গে উঠে এলো। টর্চের আলোয় এবড়ো খেবড়ো ধাপ দেখা গেল। যোগু মামা নামতে যেতেই চম্পকবাবু তাকে আটকে দিলেন। তুই দাঁড়া, আগে আমাদের দুজন নামবে। দড়ি কোথায়? এই যে স্যার। দুটো নাইলন রোপের বান্ডিল খুলে ফেলেছেন পুলিশ দুজন। এ প্রান্ত হুক মেরে দেওয়ালে গেঁথে দেওয়া হলো, অন্য প্রান্ত কোমরে বেঁধে নিয়েছেন। জ্বলন্ত টর্চ হাতে বেঁকে চুড়ে নামছেন পরপর দুজন পুলিশ। মোট 30 ধাপ। এখন প্রথম জন 20 ধাপ, অন্য জন 10 ধাপ। উফ, কি অন্ধকার। একটু পরে গহ্বরের ভেতর থেকে শব্দ ভেসে এলো। নেমে পড়ছি স্যার। গুড। চম্পকবাবু প্রথম ধাপে পা রাখতে রাখতে অতি কষ্টে বললেন, আমি নামছি। আমি 10 নম্বরে পৌঁছলে প্রথম জন 30-এ নামবেন, আর দ্বিতীয় জন 20-এ। এর মানে আমি? তুই এখানেই থাকবি, তোকে ইনস্ট্রাকশন দিতে হবে। কেমন? এনে এই মোবাইলটা রাখ। প্রতীক এসপি লেখা নাম্বারে ফোন করবি। ফোর্সের চার্জে প্রতীক আছে। ঢুকলো, এরপর তোমার টান। যা বাবা। মামার মুখটা যেন বাংলার 5 হয়ে গেল। কিন্তু একটু পরেই বোঝা গেল চম্পকবাবু এই ধরনের অপারেশনে যোগু মামার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। এক পা নেমে দাঁড়িয়ে আছি। চম্পকবাবু প্রথম জনের কথা রিলে সিস্টেমে এলো। 30 ধাপের পর চাতাল স্যার। সিঁড়িটা আরও নিচে নেমে গেছে, জল দেখা যাচ্ছে কুয়োর মতো। আর নামবে না, বাঁ দিকে ঘুরবে, 20 পা যাবে। ওকে ঢুকলো, নেমে এসো। চম্পকবাবু তারপর পুলিশকে বলে দিলেন একই পদ্ধতিতে। চম্পকবাবুর মোবাইল কাঁপছে। যোগু মামা ধরলেন। হ্যালো হ্যালো, কোথায়? আপনি 4 জনকে গাছের আড়ালে লুকিয়ে থাকতে বলুন, উঠলেই ধরবে। টুকলু, বলে দে একটা সাদা মারুতি ভ্যান কল্যাণসাগর দিঘির পেছনের বাগানে। কিছুই দেখা যাচ্ছে না। টর্চের আলো দেওয়াল চুইয়ে সামান্য নিচে পর্যন্ত নামছে। দ্বিতীয় জনের গলা এলো। স্যার, পৌঁছে গেছি। কৃষ্ণের মূর্তি খোদাই করা সিন্দুক খোলা। খোলা? আর সামনে বা পাশে? সুড়ঙ্গ স্যার, তবে অল্প শব্দও পাচ্ছি স্যার। নিশ্চয়ই পায়ের শব্দ। কেউ বা কারা চলে যাচ্ছে। নিশ্চয়ই অন্য দিক থেকে ওপেনিং আছে। ফলো ফলো। কথাগুলো আমি সমানে রিলে করে যাচ্ছি। যোগু মামা ফোন করছেন। হ্যালো প্রতীকবাবু, দিঘির চারপাশে পুলিশ আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে চলে যান, কুইক। কাউকে দেখলেই একটু দূরে দাঁড়িয়ে পড়বেন, পালাতে দেবেন না। নিচ থেকে আবার গলা এলো। স্যার, একটা লোক কাঁধে ব্যাগ ধরেছি, কিন্তু একা পারছি না স্যার। যাচ্ছে। চম্পকবাবু ধুপ ধুপ করে নামছেন, পরপর আমিও। চোখ অনেকটা সয়ে গেছে, আবছা আবছা দেখতে পাচ্ছি বটে। চাতালে নেমে বাঁদিকে ছুটছি। সামনে চম্পকবাবু, টর্চের আলো দেওয়ালে পাক খাচ্ছে। বংশীধর শ্রীকৃষ্ণ। দরজার পাল্লা খোলা, পাশ দিয়ে সুড়ঙ্গ। হঠাৎ প্রবল ঝটাপটির শব্দ, তারপরে পুলিশ কর্তাদের গলা। এই বসলি কেন? ওঠ, কোন দিক দিয়ে এসেছিস? মুস্কো সন্ডা লোক। 4টে টর্চের আলো ওর উপর পড়েছে। সুড়ঙ্গ আটকে বসে পড়েছে যে। গায়ে হাত দিলেই হাত পা ছুটছে। ওকে টপকে এগোবার কোনো জায়গা নেই। চম্পকবাবু কোমর থেকে সার্ভিস রিভলভার বের করলেন। পুলিশদের ফাঁক দিয়ে কোনো ক্রমে লোকটার কাছে গেলেন। তাই শয়তান, চালাকি হচ্ছে। এখনই উঠে দাঁড়া, নইলে গুলি বেড়ে খুলে উড়িয়ে দেবো। তো ডেড বডি মারিয়ে চলে যাবো, একটাই পথ। ওঠ। মন্ত্রের মতো কাজ হলো। লোকটা উঠে দাঁড়িয়েছে। প্রকাণ্ড শরীর, একেবারে পিঁকে আছে। হাত দিয়ে ঝোলাটা আঁকড়ে ধরে আছে। চল, দাঁড়ালি কেন? লোকটা সামনে,
সবার পিছনে আমি। মাঝে মাঝে সুড়ঙ্গ এত সরু, শরীর বাঁকিয়ে বের করতে হচ্ছে। মিনিট 5 পরে দেওয়ালে অল্প আলো দেখা গেল। সুড়ঙ্গ এবার চড়াই, এই যে উপরের দিকে উঠছে। আলো বাড়ছে, হাঁটার গতিও আমাদের বেড়ে গেছে। লোকটাকে রীতিমতো ঠেলতে হচ্ছে এবার। ব্যাটা এগোতেই চাইছে না। সুরঙ্গের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি, প্রখর আলোর ঝলকানি, ছলাত ছলাত জলের শব্দ। অর্থাৎ দিঘির কাছেই আমরা বেরোচ্ছি। অনেকটা চড়াই, বেশ খাড়া হয়ে আছে। হাঁচেড়ে পাঁচেড়ে উঠতে হচ্ছে। গর্ত ছেড়ে অবশেষে মাটিতে উঠলাম। আপনা থেকে এই লম্বা শ্বাস পড়ল। মুস্কোটা হয়তো উঠেই একটা ছুঁট লাগাবার তাল করছিল, কিন্তু পরিস্থিতি দেখে থমকে দাঁড়িয়ে গেছে। প্রচুর লোক চুপচাপ দাঁড়িয়ে। এরা সাদা পোশাকের পুলিশ। যোগুমামা, শুভব্রতবাবু, পুরোহিত এবং অন্যান্য সেবায়িতরা সকলেই তাকিয়ে আছে কল্যাণ সাগরের ঘাটের দিকে। সেখানে রক্তাম্বর পরিহিত এক সন্ন্যাসী, টকটকে ফর্সা গায়ের রং, মাথায় চটা, আজানু লম্বিত দাঁড়ি গোঁফ, গলায় রুদ্রাক্ষের মালা, পদ্মাসনে বসে আছেন ঘাটের প্রথম সিঁড়িতে। চক্ষু বুজে ধ্যান করছেন। সত্যি বলতে এ সবই যেন আমার বোঝার অতীত। যোগু মামা এই সময় বললেন, তোদের জন্যই ওয়েট করছিলাম। একে পেলি? বাহ, সন্ন্যাসীর যোগ্য চেলাই বটে। হ্যাঁ, মালপত্তর? সিন্ধুক ফাঁকা, তবে এর সঙ্গে ঝোলায় কিছু আছে মনে হয়। বাকি সব সরিয়ে ফেলেছে। সেটাই স্বাভাবিক, মাঝরাত্রির থেকে খালাস করছে। এই, বাকি মাল কোথায় রেখেছো বাছা? মুস্কো একেবারে পাথরের মতো দাঁড়িয়ে, ও কোনো জবাব দিল না। একবার গুলি চালিয়ে দিলে কষ্ট করে উত্তর দিতে হবে না, সেটাই ভালো। হ্যাঁ, চম্পকবাবু রিভলভার তুললেন। প্রভু জানেন। এইবার সেই মুস্কো সামনে থাকা সন্ন্যাসীকে দেখিয়ে বড় ক্ষীণ কণ্ঠে বলল, বাহ, বেশ বেশ। এই যে প্রভু মহারাজ, এবার উঠুন, অনেক ড্রামা করেছেন। সন্ন্যাসী ধীরে সুস্থে কমণ্ডলুর জল নিয়ে আচমন করলেন। উঠে দাঁড়ালেন, কমণ্ডলু হাতে ঝুলিয়ে হাঁটার উদ্যোগ করলেন। যোগু মামার কথা তার কানে গেছে বলে তো মনে হচ্ছে না। ক্যা বাত, ক্যা বাত। যোগু মামা এই বলে সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলেন। কি দুর্ধর্ষ অভিনয়! সিনেমায় নামলে আপনার জাতীয় পুরস্কার বাঁধা ছিল। সে ভোর থেকে বকধার্মিক হয়ে ঘাটের কাছে বসে ধ্যান করছেন। চতুর্দিকে পুলিশ ঘিরে ফেলেছে, বুঝতে পেরে এতটুকু বিচলিতও হননি। সত্যি আপনার জবাব নেই। আশ্চর্য, সন্ন্যাসী এই কথাতেও ভ্রুক্ষেপ করলেন না। ধীর পায়ে হাঁটছেন, কিন্তু একটু এগোতেই পুলিশরা ব্যারিকেড করে তাকে ঘিরে দাঁড়ালো। এ কি, পথ ছাড়ো, মন্দিরে যেতে দাও। সে না হয় যাবেন, তার আগে মালপত্তরগুলো কোথায় লুকিয়ে রেখেছেন দেখিয়ে দিন। কি করব বলুন মহারাজ, আপনার চেলা যে আপনাকে দেখিয়ে দিল। চেলা? কে চেলা? সন্ন্যাসী রাগত গলায় বললেন, আমি ওকে চিনি না। চেনেন না বললে হবে? ও যে আপনারই মালপত্র সুড়ঙ্গ থেকে বের করছিল, হাতে নাতে ধরা পড়েছে। না চেনালে গুলি খেত। আরও শুনুন, বিশ্রামগঞ্জের হাইওয়ে থেকে যাদের মারুতি হাইজ্যাক করে এখানে এসেছেন তারাও এসে গেছে। মহারাজ, আপনার খেল খতম। সন্ন্যাসী তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছেন যোগু মামার দিকে। যোগু মামারও দৃষ্টি স্থির। কয়েক মুহূর্ত, তারপর সন্ন্যাসী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেলেন। আচমকা বলে উঠলেন, জানেন আমি কে? অবশ্যই জানি, রাজ ফ্যামিলির রাজা বাবু কীর্তিকিশোর দেব বর্মন। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ব্যাপার ঘটল। নিজেই টান দিলেন মাথার জটা আর গোঁফদাড়িতে। পরচুলা খুলে হাতে চলে এলো। মাঝ বরাবর সিঁথি, পাতলা ঢেউ খেলানো চুল, সরু গোঁফ। সিপাহী জলায় রাতে একেই আমরা দেখেছি। রাজা বাবু স্বয়ং এসে দাঁড়িয়েছেন। বুঝতে যখন পেরেই গেছেন, ছদ্মবেশের প্রয়োজন নেই। এবার বলুন, আমায় আটকাচ্ছেন কেন? আমি কি করেছি? বাহ, কি করেছেন জানেন না? অখিল বড়ুয়াকে খুন করেছেন আপনি, সাপের বিষ ইনজেক্ট করে। আমি ওকে খুন করেছি? ডাহা বাজে কথা। হ্যাঁ, অখিল উগ্রপন্থী, আবার আমার বন্ধু। মাঝে মধ্যে লুকিয়ে আমার বাড়ি আসতো। 4 দিন আগেও এসেছিল, লুকিয়েছিল, এটা সত্যি। এর সাক্ষী পাবেন। উগ্রপন্থীর সঙ্গে যোগাযোগ রাখা
পানিশেবল অফেন্স, আর তার জন্য শাস্তি হলে হবে। কিন্তু ওকে মারতে যাবো কেন? ও আমার অনেক পুরনো বন্ধু, তখনও আলফায় নাম লেখায়নি। ওকে মেরেছেন লুটের মাল ভাগ দেবেন না সেই জন্যে? অখিল বড়ুয়ার বোন মণিমালা, তার কাছে অখিল একটা লিস্ট রাখতে দিয়েছিল। পুরনো গয়না, সোনাদানা, যে যে রাজ ফ্যামিলি থেকে লুট করেছে তার তালিকা সব আপনার কাছে রাখা ছিল। বোগাস! শুনুন ডিজি সাহেব, আপনার ইনভিটেশনে সিপাহী জলায় যাব বলে একসঙ্গেই দুজনে বাড়ি থেকে বেরোই। অখিলও ছদ্মবেশে যাচ্ছিল, হঠাৎ বিশালগড়ে নেমে গেল, বলল কাজ আছে, যাবে না। তারপর কি হয়েছিল আমি জানি না। তারপরে সিপাহীজলার কলভার্টের ওপর অখিলের ডেড বডি আমরা একসঙ্গেই দেখেছি। মাঝে কি ঘটেছিল কি করে বলবো? সেটাতে আপনাকে বলে ডিনার না করে আমি ফিরে আসি। অখিলের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল ঠিকই, শরীর খারাপ হয়ে গেছিল, পরদিন বিকেল পর্যন্ত উঠতে পারিনি। তারপর উঠেই নিঃসিংহবাবুকে মিথ্যে কথা বলে এখানে পালিয়ে এলেন কেন? কার ভয়ে? শনিবার বিকালে অখিল বড়ুয়ার সঙ্গে ওইসব সোনাদানা নিয়ে আপনার তো বেশ ঝগড়াও হয়েছিল। ও, এটাও শুনেছেন? বেশ, তাহলে সত্যি কথাটাও শুনুন। অখিলের অস্বাভাবিক মৃত্যুর পরে আমার ভয় হলো ওর দলের লোকেরা আমায় সন্দেহ করতে পারে। আমাদের ফ্যামিলি অর্নামেন্টের লিস্ট, ওই প্রাচীন পদ্মটা তাদের হাতে পড়তে পারে। তখনই মনে হলো এই মন্দিরের কুঠুরিতে ওগুলো রাখা আর সেফ নয়। সেজন্যই এইভাবে লুকিয়ে এসেছি। অর্নামেন্টসগুলো আমাদের ফ্যামিলি প্রপার্টি। এবার ক্লিয়ার? আপনি বলতে চাইছেন অখিলের মৃত্যুর পেছনে আপনার কোনো হাত নেই, তাই তো? অবশ্যই, কোনো প্রমাণ নেই, থাকা সম্ভব নয়। ঠিকই বলেছেন, কোনো প্রমাণ থাকা সম্ভব নয়। যোগুমামা এতক্ষণ একটাও কথা বলেননি, এইবারে নির্লিপ্তভাবে বললেন, কিন্তু ঘটনাটা যদি উল্টো ঘটে থাকে? মানে আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না তো। আমরাও একেবারে হতভম্ব। যোগুমামা কি বলছেন কি? বুঝতে পারছেন না? আপনার মতো বুদ্ধিমান লোক। বেশ, বুঝিয়ে বলছি। যদি অখিল বড়ুয়ার জায়গায় সেই রাতে কীর্তি কিশোর মারা গিয়ে থাকে তাহলে? কীর্তি মারা গেছে? মানে আমি? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি মিস্টার মুখার্জি? না অখিলবাবু, মাথা আমার সম্পূর্ণ সুস্থ আছে। চমৎকার প্ল্যান ফেঁদেছিলেন আপনি। নিজের চেলাকে নিয়ে ওর বাড়িতে গেলেন, পরের দিন সেই চেলা আবার ড্রাইভার সেজে ঢুকলো, তাকে নিয়েই সিপাহী জলা রওনা দিলেন। মাঝপথে দুজনে মিলে কীর্তি কিশোরকে চেপে ধরে সাপের বিষের ইঞ্জেকশন দিলেন, ডেড বডির দাড়ি গোঁফ কামালেন, স্যাংচুয়ারির ভিতরে ঢুকে ডেড বডি ফেলে এলেন সাঁকোর। থামুন, পাগলের প্রলাপ বন্ধ করুন তো। এসব উদ্ভট গপ্প প্রমাণ করতে পারবেন? অবশ্যই। দুটো ভুল আপনি করেছিলেন। প্রথম, ডেড বডির কোমরে সোনার চেনে একটা তাবিজ ছিল, অন্তর্বাসের নিচে ছিল, তাই দেখতে পাননি। তাবিজটায় রাজ ফ্যামিলির সিম্বল খোদাই করা ছিল। আর দ্বিতীয় ভুল, আপনার যে প্যান্টটা ওকে পরিয়েছিলেন তার পকেটে অখিল বড়ুয়ার সব আইডেন্টিটি প্রুফ ঠিকঠাক ছিল, গোলমাল করে দিল পার্সের চেনের মধ্যে একগুচ্ছ মোবাইলের সিম কার্ড। একটা ছিল মণিমালা ওরফে মালা দেবীর নামে। তাকে জেরা করতেই তিনি গড়গড় করে সব বলে দিলেন, কারণ তিনি চান তাঁর দাদার হত্যাকারী ধরা পড়ুক। কল্যাণ সাগরের রোদ ঝলমল খোলা প্রাঙ্গণে আমরা সবাই স্ট্যাচু। তিনি আপনার হাতে লেখা লিস্ট, কীর্তি কিশোরের লেখা চিঠি, দুজনের যাবতীয় ছবি, আপনার ব্লো আপ ছবি সব তুলে দিলেন আমাদের। এও জানালেন আপনাদের দুই বন্ধুর মনের যেমন মিল, চেহারাতেও অদ্ভুত সাদৃশ্য ছিল। কলেজে সবাই গুলিয়ে ফেলত, সামান্য একটু মেকআপ নিলে দুজনকে অবিকল একরকম লাগতো। শুধু মিল ছিল না তিনটে জায়গায়। 1 নম্বর, দুজনের হাতের লেখা। 2 নম্বর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। কীর্তি কিশোরের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ ফ্যামিলির খাতায় পাওয়া গেছে, ওটা রয়্যাল ফ্যামিলির প্রথা, আপনার সঙ্গে মিলবে না। 3 নম্বরটা শুনবেন, একটা দাগ। ওই দাগটা এ জন্মে আপনার যাবে না। ওই যে আপনার ডান চোখের নিচে কাটা দাগ। মণিমালার কাছ থেকে পাওয়া ফটো খুঁটিয়ে দেখতেই চোখে পড়ে গিয়েছিল, ডেড বডিতে দাগ ছিল না। বাহ 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 বাহ, ব্রাভো ব্রাভো। তাহলে আর কি, টেরোরিস্ট অখিল বড়ুয়াকে তো আপনি ধরেই ফেলেছেন মিস্টার মুখার্জি।
প্রবল বেগে হাসতে হাসতে নিমেষে অখিল কোমরের কাপড়ের খুঁট থেকে বের করেছে একটা ইঞ্জেকশন সিরিঞ্জ, আর আমরা কেউ থামাবার আগেই মুখের তুলো সরিয়ে গেঁথে দিয়েছে নিজের কোমরেই। ঠিক 10 সেকেন্ডের মধ্যে সেই সমস্ত ঘটনা ঘটে গেল। মুখার্জি, অখিলকে ধরা অত সোজা নয়। একই আরে এটা কি করলেন? গোখরোর বিষ, যেটা কীর্তি মরেছে সেই বিষ। অর্নামেন্ট যখন আমি পাচ্ছি না, ইন্ডিয়া গভর্নমেন্টকেও পেতে দেব না। এমন জায়গায় লুকোনো আছে তা আপনাদের 14 পুরুষ। চম্পক, ডাক্তার কুইক, অ্যান্টিভেনাম ইঞ্জেকশন, অ্যান্টিভেনিন কুইক। কোথাও পাবে না মুখার্জি, কোথাও না। সে আসার অনেক আগেই আমি পক্কা এটা কালকেউটের বিষ। এর জোর জানো, আমার শরীরে এখন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে। আমায় বাঁচানোর কোনো রাস্তা নেই। হে শোনো, তোমাদের ভাষায় যারা টেরোরিস্ট, তাদের সঙ্গে সবসময় সাইনাইড পিল বা বিষ রাখতে হয়। এটাই নিয়ম। মৃত্যু হবে আমার ইচ্ছায়, তোমাদের ইচ্ছায় নয়। একটু একটু করে হাঁপাচ্ছে অখিল বড়ুয়া। সুইসাইড স্কোয়াড জানো? হ্যাঁ, রাজীব গান্ধীকে যারা মারলো, টুইন টাওয়ার প্লেন দিয়ে উড়িয়ে দিল, হ্যাঁ, আমরা ওই স্কোয়াডের সদস্য। যবে থেকে আলফায় যোগ দিয়েছি তবে থেকেই মুখার্জি, অখিল বড়ুয়াকে জ্যান্ত ধরতে পারলে না, ধনরত্নও পাবে না খুঁজে। কি মজা! না প্লিজ এরকম করবেন না। বলুন প্লিজ, একটা হিন্টস দিন। ওগুলোর অমূল্য হিস্টোরিক ভ্যালু, অ্যান্টিক কিউরিও, প্লিজ। বলবো না। হাসতে হাসতে 2 হাতের বুড়ো আঙুল নাচাচ্ছে। ক্ষমতা থাকলে খুঁজে বের করো, তবে না বুঝবো তোমার বাহাদুরি। নইলে যেমন ছিল তেমনি পড়ে দেখলাম হঠাৎ অখিলের হেঁচকি উঠতে শুরু করলো। মুখটা বেঁকে গেল, তার গাঁজলা বেরোচ্ছে, শরীরটা প্রায় বেঁকে দুমড়ে যাচ্ছে যেন। পরক্ষণে কাটা কলা গাছের মতো দড়াম করে পড়ে গেল, এবং সেই সাথে সব শেষ। যোগুমামা অস্ফুটে বললেন, এবারেও হেরে গেলাম। মামা, ত্রিপুরার রাজমুকুট আর কৃষ্ণমাণিক্য সিংহাসন, ওগুলো কি আর কখনোই পাওয়া যাবে না? এখনই না বলা যাবে না, কারণ অখিল দূরে যেতে পারেনি, কাছাকাছি কোথাও লুকিয়ে রেখেছে। আমার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের উপরে। আমি আরও সতর্ক হইনি। কেন ও ইচ্ছা মৃত্যুর সুযোগ পাবে? ইস, ওর কাছ থেকে আরো কত খবর পাওয়া যেত। আমি একটা গণ্ড মূর্খ। শেষ হলো আজকের গল্প বিষাক্ত রাত। ন্যারেটেড বাই শুভঙ্কর দেবনাথ। যোগুমামার চরিত্রে রাজা ভট্টাচার্য, অনন্ত সরখেল সৌরভ সাহা, চম্পক আসঞ্জন, পুলিশ এবং প্রধান পুরোহিত বুবাই, শশাঙ্ক শুভ্র সুমন, রঞ্জনা দেবস্মিতা, রেঞ্জের সুশান্ত এবং জনৈক গার্ড সৌমিক, দশরথ এবং শুভব্রত মৈনাক, সমীরণ শুভম, মালা রুভিনা, কীর্তিকিশোর পার্থ, খগেন্দ্র রৌনক। Directed and soundscape by Bipul. Scripted by Shubhankar and Ashanjan. Poster design রৌনক। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড। গল্পের সূত্রধর আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।